তো এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব একটা ঘটনায়, এবং এই ঘটনাটি একটা ইমেইল, এবং আমি ইমেইলটি আপনাদের পড়ে শোনাতে চাই। যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই। যিনি ইমেইলটি লিখেছেন তিনি তার নাম প্রকাশ করতে চান না, আমি তার নামটা প্রকাশ করব না। যদিও আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, আপনি যিনি ঘটনা পাঠিয়েছেন তাকে বলছি যে আপনি কিন্তু শুরুতেই আপনার নামটা বলে দিয়েছেন। আমি যাই হোক আপনার নামটা স্কিপ করে যাচ্ছি, যেহেতু আপনি শুরুতেই বলছেন যে আমি আমার নাম প্রকাশ করতে চাই না, তো আমি নাম ছাড়াই বলছি। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। উত্তরবঙ্গের কোনো এক জেলা থেকে লিখছি। আমার পক্ষে ঢাকাতে স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই এখানে লিখলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি পেশায় একজন ডাক্তার। বর্তমানে আমি একটি সরকারি মেডিকেল কলেজে অনারারি ডাক্তার হিসেবে কর্মরত আছি। আমি অর্থোপেডিক সার্জারিতে ছিলাম কিছুদিন আগে। অর্থোপেডিক ক্যাজুয়ালিটি এমন একটা জায়গা যেখানে দিন রাত কাজ করতে হয়। যখন ডাক পড়ে তখনই যেতে হয়। আমরা রাত বিরাতে কাজ করতাম। অ্যাক্সিডেন্টের কেস আসলে ইমার্জেন্সিতে ওটি করতে হতো। ওটি করতে গেলে অবশ্যই একজন অ্যানেস্থেসিওলজিস্ট লাগতো। আমাদের সাথে আমার থেকে 5 বছরের সিনিয়র এক ভাই ছিলেন অ্যানেস্থেসিওলজিস্ট। সঙ্গত কারণে আমি ভাইয়ার পরিচয় দিলাম না, কারণ ঘটনাটি ভাইয়ার সাথে ঘটা। এক রাতে আমরা ওটি করছিলাম। লম্বা ওটি শেষ করতে রাত 2টা বেজে গেল। ওটি শেষে বাইরে বের হয়ে দেখি ঝুম বৃষ্টি হচ্ছে। রিক্সা, অটোরিক্সা কিছু নেই। শেষে ভাই পরিচিত এক অ্যাম্বুলেন্সে ফোন দিয়ে আসতে বললেন। সেই অ্যাম্বুলেন্স আসতে কিছুটা সময় লাগবে। ততক্ষণ আমরা বসে গল্প করছিলাম। গল্পের টপিক কিছুক্ষণের মধ্যেই অতি প্রাকৃত ঘটনায় চলে গেল। অ্যানেস্থেসিয়া করেন সেই ভাই তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শোনালেন। আমি তার মতো করে বলছি। আমি তখন সদ্য ডাক্তারি পাশ করে বের হয়েছি। বের হয়ে দেশে একটা পাওয়ার প্ল্যান্টের প্রজেক্টে একটা চুক্তিভিত্তিক চাকরি নেই। সেই প্রজেক্টের দায়িত্ব ছিল এক চায়না কোম্পানির। প্রজেক্ট ম্যানেজার হিসেবে ছিলেন একজন চাইনিজ ভদ্রলোক। উনি একদিন খুব অসুস্থ হয়ে যান। আমি তার চিকিৎসা করি। যে কয়েকদিনের মাঝেই সুস্থ হয়ে যান তিনি। সেই সুবাদে তার সাথে আমার খুব ভালো খাতির হয়ে গেল। আমি চাকরিতে ঢোকার 1.5 মাসের মাথায় প্রজেক্টের কাজ শেষ হয়ে যায়। এই কোম্পানিটিও এদেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিতে থাকে। যেদিন ম্যানেজার চলে যাবেন উনি আমাকে একটা অফার দেন যে ওনাদের আর একটা প্রজেক্ট সুদানে চলছে, উনি কিছুদিন পর সেখানে যাবেন। আমি চাইলে সেখানে ফিজিশিয়ান হিসেবে আমার ব্যবস্থা করে দেবেন। বেশ ভালো বেতন, লোভনীয় অফার। আমিও রাজি হয়ে গেলাম। বাংলাদেশ থেকে চীন, তারপর চীন থেকে সুদান, ভিসা, কাগজপত্র সব কোম্পানির পক্ষ থেকে করে দিল। সুদান গিয়ে দেখি যুদ্ধ পরিস্থিতি, চারিদিকে আর্মড সেনাদের উপস্থিতি। খুব ভয় লাগলো। সেদিন কোম্পানির ঠিক করে রাখা হোটেলে থাকলাম। পরদিন সেখান থেকে আমাদের হেলিকপ্টারে করে মরুভূমির মাঝের একটা শহরে, প্রজেক্ট সাইট থেকে কিছুটা দূরে ছিল সেটা, এবং সেখানে নিয়ে যাওয়া হলো। শুনলাম সেটি নাকি সুদানের একটি নাম করা সিটি। আমার তো দেখে মনে হলো আমাদের দেশের কোনো গঞ্জ গ্রাম, তবে সেখানে অস্ত্রবাহী সেনার সংখ্যা চোখে পড়ার মতো। এখন থেকে এখানেই থাকতে হবে। সেখানে একটা অস্থায়ী মেডিকেল ক্যাম্প খোলা হয়েছিল। আমার জায়গা হলো সেখানে। নিকটস্থ সরকারি হাসপাতাল 200 কিলোমিটার দূরে, তবে আধুনিক সব সুবিধাই সেই মেডিকেল ক্যাম্পে রাখা ছিল। এমনকি একটা ছোটখাটো ওটি ও বডি প্রিজার্ভেশন তার ব্যবস্থাও ছিল। কিছুদিন আগে সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ছিল, তাদের কিছু মেডিকেল ইকুইপমেন্ট আমরা সেখানে পেয়েছিলাম। আমি যে প্রজেক্টে ছিলাম তা হলো ট্রান্স সুদান ওয়েল ট্রান্সপোর্ট প্রজেক্ট। প্রায় 700 কিলোমিটার তেলের পাইপ লাইন বানানো হবে। সেখানে বিদেশি অনেক ইঞ্জিনিয়ার, ওয়ার্কার কাজ করছেন। তারা কোনো শারীরিক সমস্যা বা অসুস্থতায় পড়লে আমার কাছে আসে, আমি চিকিৎসা দিই। সেটাই আমার কাজ। এভাবে চলছিল। হঠাৎ একদিন প্রজেক্টে একজন চেনা লোক আর 2 জন সেনা সদস্য এসে জানালো তাদের সাথে যেতে হবে। এক সাইটে নাকি কি ঘটেছে। আমি একটু অবাক হলাম, কারণ সাধারণত কিছু হলে এখানে নিয়ে আসার নিয়ম। আমাকে ডাকতে একটু কেমন যেন লাগলো ব্যাপারটা। অনিচ্ছা সত্ত্বেও যেতে হলো। গাড়িতে করে প্রায় 40 মিনিট মরুভূমির ভেতরে যাবার পর একটা সাইটে গাড়ি থামলো। মরুভূমির মাঝে একটা পাথুরে ভ্যালি, আয়তনে প্রায় 500 মিটারের মতো হবে। সেখানে এক জায়গায় সবাই ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে। সামনে এবড়ো খেবড়ো পাথুরে একটা দেয়ালের মতো কিছু একটা, মাঝে একটা গর্ত। দেখে বুঝলাম সেখানে কিছুক্ষণ আগে এখানে পাথর খোঁড়াখুড়ি হচ্ছিল এবং যন্ত্রপাতি সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আশেপাশে লম্বা লম্বা মোটা মোটা পাইপ পড়ে আছে। আমি সামনে এগিয়ে গেলাম। একজন এসে আমাকে আরো সামনে নিয়ে গেল। সে যেতে যেতে বলল ওয়ার্কাররা কাজ করছিল, পাথর খুঁড়তে লেগে এক জায়গায় এসে তারা একটা গুহার মতো কিছু একটা পায়।
তারা খোঁড়ার আগে সেখানে কোনো একটা এন্ট্রি পয়েন্ট ছিল না। সেই গুহাতে কবরের মতো একটা স্ট্রাকচার আছে গুহার মধ্যে, সেটা প্রথমে কেউ খুঁড়তে চাইছিল না। লোকাল ওয়ার্কার বা তারা তো হাত দেবেই না, দরকারে কাজ ছেড়ে দেবে এমন অবস্থা। জোরাজুরি করে এবং মোটা টাকার লোভ দেখানোর পর দুজন খুঁড়তে রাজি হলো এবং খোঁড়ার পর এক পর্যায়ে দেখে কবরের ভেতরে একটা লাশ আছে। দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই মারা যাওয়া লাশ। কেউ কেউ বলছে মারা যায়নি, বেঁচে আছে। কেউ সাহস করে লাশের গায়ে হাত দিচ্ছে না। তাই ক্যাম্পে না নিয়ে আমাকে ডাকা হলো। আমি জিজ্ঞেস করলাম ওয়ার্কারদের ভয় করার কারণ কি। ওরা শুনে বলল, মানে আশেপাশে 20-30 মাইলের মধ্যে কোনো লোকালয় নেই, একে কবর দিবে কে, এখানে আসবে কিভাবে। এই লাশটা শুনতে শুনতে আমার একটু গা ছমছম করে উঠল। গেলাম সেখানে, দেখি 15-16 বছরের এক কিশোরী দেহ, সব একদম ঠিকঠাক। দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে, ডাকলেই উঠে পড়বে। আমি পালস চেক করলাম, বিপি দেখলাম, নাই। চোখে লাইট দিয়ে দেখলাম, কোনো রিফ্লেক্স নাই, মানে মৃত। কিন্তু রাইগর মোর্টিস ডেভেলপ করে নাই, মানে হাত পা শক্ত হয় নাই, মানে দেখে মনে হলো খুব বেশি হলে 1 ঘন্টা আগে মারা গেছে। আমি ডেড বডি নিয়ে ক্যাম্পের ভেতরে ফিরে আসলাম। বডি প্রিজার্ভ করার ব্যবস্থা করলাম। মিলিটারি এক অফিসার আসলেন কথা বলতে। সেখানে মিলিটারি শাসন চলছিল, পুলিশের কোনো বালাই নেই। আমাকে বিষয়টা নিয়ে ব্রিফ করতে বলল। আমি বললাম পোস্টমর্টম না করে কিছু বলা যাবে না, আমি ফরেনসিক স্পেশালিস্ট না, ডেড বডিটা সরকারি হসপিটালে পাঠাতে হবে বললাম। সুরেশে বলল এখন লজিস্টিক সাপোর্ট পাওয়া যাবে না, লোকালি বিষয়টা সলভ করতে হবে, আমাকেই পোস্টমর্টম করে দিতে হবে। তবে তাদেরও একজন ডাক্তার বিকালে আসবেন, ওনার নাম ডাক্তার আসেন, সুদানিজ ডাক্তার। তিনি বললেন যে আমি চাইলে তিনি সাহায্য করতে পারবেন। অন্যান্য কাগজপত্রের কাজ ওনারাই সারলেন, আমাকে কোনো ঝামেলা পোহাতে হলো না। কিন্তু মনে মনে ভীষণ বিরক্ত হলাম। আমি এখানে কাজে এসেছি ওয়ার্কারদের, অফিসারদের চিকিৎসা দিতে, পোস্টমর্টম আমি কেন করব? তাছাড়া ডাক্তারি পড়ার সময় ডেড বডি ডিসেকশন করেছি, কিন্তু প্রফেশনাল পোস্টমর্টম তো করিনি। কোম্পানিকে আমার আপত্তির কথা জানাই, উপায় নাই। কোম্পানি জানালো ওনাদের কথা মতোই কাজ করতে হবে, মিলিটারি শাসন চলছে, তারা অসহায়। যাই হোক, শেষ পর্যন্ত কাজটা করতে বাধ্য হলাম। আমার জীবনের সব থেকে আজব ঘটনা আমি সেদিন সন্ধ্যায় ফেস করি, যার কোনো ব্যাখ্যা আমার জানা নেই, মেডিকেল বিদ্যায় হয় না। বাধ্য হয়ে সেদিন সন্ধ্যায় আমি ডাক্তার আসেন পোস্টমর্টম করতে গেলাম। শুরুতে খেয়াল করলাম এখনো তার সেই যে রাইগর মোটিস, আমি মেডিকেল স্টুডেন্ট না, সুতরাং আমি এই উচ্চারণটা ভুল করতে পারি, সেটা নেই, মানে লাশ শক্ত হয় নাই। ব্যাপারটা ডাক্তার আসেনও খেয়াল করলেন। শরীরে কোনো আঘাতের চিহ্ন পেলাম না। মাথার বাইরে থেকে ভালো মতো চেক করে আমরা স্কাল্পের চামড়া যেই ওপেন করলাম, দেখলাম চামড়ার নিচে কালো কালো কি যেন দাগ। দেখে প্রথমে মনে হলো হয়তো কোনো ব্লাড ফোর্সের জন্য ভেতরে ব্লিডিং হচ্ছে, সেটা জমে কালো হয়ে গেছে। কিন্তু সেই কালো কালো দাগের একটা নির্দিষ্ট হিজিবিজি প্যাটার্ন আছে, আঘাতের ফলে যেটা হওয়া সম্ভব না। জিনিসটা অনেকটা ট্যাটুর মতন, যেটা থাকা কোনোভাবেই সম্ভব না, কারণ ট্যাটু বা অন্য কিছু করলে চামড়ার ওপরে থাকবে, নিচে কোনোভাবেই সম্ভব না। এরপরে চেস্ট ওপেন করলাম, দেখি পুরোটা ফাঁপা, হার্ট নাই, লাংস নাই। পেট ওপেন করে দেখি ভিসেরাগুলো অর্ধেক আছে, বাকিটা নাই। স্টমাকের ভেতরে এক টুকরো কাপড়, সেখানে কালো কালি দিয়ে কিছু লেখা। সেই লেখাটার সাথে স্কাল্পের চামড়ার নিচে সেই হিজিবিজি দাগগুলোর মিল আছে। সাধারণত কোনো আঘাতের চিহ্ন থাকলে স্কিন তোলা হয় না, কিন্তু ডাক্তার আসেন স্কাল্পের সেই হিজিবিজির লেখা দেখে বডির অন্য জায়গায় স্কিন তুলতে চাইল। আমি তা কিছুটা কৌতূহলী হয়ে রাজি হয়ে গেলাম। টেস্ট করতেই এবং সেটা ওপেন করতেই আমরা স্কিন তুললাম এবং সেই একই জিনিস আবারও সেই ট্যাটুর মতো হিজিবিজি দাগ, 2 হাত, 2 পা, পিঠ, পায়ের তালু, হাতের তালু, সব জায়গায় একই চিহ্ন। আমরা দুজনই এর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলাম না। পোস্টমর্টমের নিয়ম অনুযায়ী যাই পাওয়া যায়, ভিসেরাগুলোর সবকিছু প্রিজার্ভ করে পয়জন টেস্টের জন্য আলাদা করে রাখলাম। বডিটা সেলাই করে আগে যেভাবে প্রিজার্ভ করা ছিল সেভাবে ডাক্তার আসেনকে বুঝিয়ে দিয়ে আসলাম। কোম্পানির বডি প্রিজার্ভেশনটাতে বডিটা ঢুকিয়ে ওদেরকে ওখানে রেখে আসলাম। ভাবলাম ঘটনা যা ঘটার ঘটে গেছে, কিন্তু তখনও আমার জন্য চমক বাকি ছিল। আমাদের কাছে অর্ডার ছিল বডিটা পোস্টমর্টম করে লোকাল কমিউনিটির হাতে তুলে দিতে হবে, যেন তারা সেটা সৎকার করে। অর্ডার অনুযায়ী পরদিন সকালে ডক্টর আসেন পোস্টমর্টম করা বডিটা লোকাল কমিউনিটির লোকের কাছে বুঝিয়ে দিতে যায়। বডি বের করে সে বড়সড় একটা ধাক্কা খায়, কারণ পোস্টমর্টম করার যে বডিটি আমরা রাতে রেখেছিলাম সেইখানে বডিটা সেটাই আছে, তবে বডির গায়ে পোস্টমর্টমের কোনো চিহ্ন নেই, মানে বডিটা সেম
আগের অবস্থায় আছে এবং ডেড বডির সেটা তার গায়ে একটা আঁচড়ের দাগ পর্যন্ত নেই। সে সাথে সাথে আমাকে খবর দেয়, আমি গিয়ে দেখি এবং পুরো পাথর হয়ে যাই। এবং আরো অবাক করা বিষয় হলো, আমরা যে ভিসারাগুলো প্রিজার্ভ করেছিলাম সেগুলো নেই, ভ্যানিশ। কি হয়েছে বা কি হচ্ছে এর কোনো ব্যাখ্যা নেই। এই খবরটা হায়ার অথরিটিকে জানানো হয়। কোম্পানির একজন অফিসার, একজন উচ্চ পদস্থ মিলিটারি অফিসার সহ বেশ কয়েকজন আসেন সেদিনই। সব শুনে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যান। সেই ডেড বডি আগের জায়গায় ফিরিয়ে দেবার আদেশ দেওয়া হয়, তাই করা হয়। এবং প্রজেক্টের সব লাইন সেই পাথুরে ভ্যালি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর আমি বেশি দিন থাকিনি সুদানে। ব্যাপারটা আমাকে অনেক ভাবায়, কিন্তু এর কোনো ব্যাখ্যা আমি পাই না। 1 মাসের মধ্যে দেশে ফিরি। দেশে ফেরার 2-3 দিন আগে খবর পাই যে 2 ওয়ার্কার কবর খুঁড়েছিল, তাদের দুজনই মারা গেছে। একজনের দেহ পাওয়া যায় সেই পাথুরে ভ্যালিতে, আর একজনের ভ্যালির কাছে মরুভূমিতে। তাদের মৃত্যুর কোনো কারণ জানা যায় না। কোনো আঘাত নয়, কোনো নেশা নয়, বিষ নয়, অসুখ বিসুখ নয়। এই ছিল ঘটনা। ধন্যবাদ আপনাদের ঘটনাটি শোনানোর জন্য। এবং আমার কাছে আরো কিছু ঘটনা আছে, সময় পেলে ভবিষ্যতে সেগুলো শেয়ার করব। তারপরে ডক্টর সাহেব এটা বলে শেষ করেছেন, উত্তরবঙ্গের কোন একটা শহরে থেকে এইটা ঘটনাটি পাঠিয়েছেন এবং অনুরোধ করেছিলেন ঈদে প্রচার করার জন্য। এবং এই ঘটনাটি এসেছিল রোজার মাঝামাঝি বা তার একটু পরের সময়, এবং সেই ঘটনাটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। তো যাই হোক, অনেকেই নিশ্চয়ই এই মুহূর্তে আছেন এবং অনেকেই এই মুহূর্তে শুনছেন। এবং স্পেশাল এপিসোডগুলোতে আমরা যেটা করি সেটা হচ্ছে, চাই যেরকম করি সেটা হচ্ছে যে আমরা সাধারণত পুরনো জিনিসপত্র পড়ি এবং আমরা ইমেইল বা যেমন পড়ি, কিন্তু আমরা ফেসবুক বা অন্য সবকিছু আমরা ওই দিন একটু অফ রাখি। আমরা চাই যে আমাদের স্পেশাল গেস্টরা তাদের ঘটনাগুলো শোনান। তো আজকে স্পেশাল গেস্টরা আমাদের এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন এবং আমরা রেগুলার যখন শো করব তখন আপনাদের ফেসবুকের কমেন্টগুলো আবারও পড়ব এবং এগুলো আমাদের সারা সপ্তাহ জুড়ে আমরা দেখব। সুতরাং আপনি কমেন্ট করতে থাকুন, আপনি লিখতে থাকুন যেটা আপনার ইচ্ছা। আমাদের যে কমেন্ট সেকশন আছে সেখানে আপনার কথা জানান আমাকে। তো আরো একবার আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। এবং এই মুহূর্তে আমাদের স্টুডিওতে অতিথি আছেন, তবে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। ভূত FM, the night comes alive with Grameenphone. ঈদ মুবারক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি এডির FM। আমি রাসেল আছি সাথে, এবং এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে আছেন আফনান ভাই, এবং আমি সরাসরি তার সাথে কথা বলবো। আফনান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। রেডিও ফুর্তির সকল কলাকুশলী, সকল শ্রোতা, স্পেশালি রাসেল ভাই আপনাকে এবং মাসুম ভাই, আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে ঈদ মুবারক এবং অভিনন্দন আমাকে আজকে ডাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এবং আশা করছি যে আপনারা যারা শুনছেন আজকে সারাদিন আপনাদের ভালোই কেটেছে, এবং সারাদিন কাটানোর পরে যখন রাতের বেলায় ভূত FM শুনছেন তখন বাকিটা সময় অনেক চমৎকার কাটবে। এবং আমরা বলেছিলাম যে এদের স্পেশাল একটা এপিসোড করব, এবং সেই এপিসোড থেকে উল্লেখযোগ্য যে সমস্ত ঘটনা, সেই ঘটনাগুলো আপনাদের আজকে আমরা শোনাবো। এবং সেই জন্যই আজকে স্পেশাল মানুষরাই এই স্টুডিওতে এসছে। আমরা চলে যাব আমাদের আফনান ভাইয়ের ঘটনায়। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমার এক স্টুডেন্ট, ও বুয়েট থেকে CSE থেকে অনার্স কমপ্লিট করেছে। তো ওর দাদার সাথে এই ঘটনাটি ঘটেছিল আর কি। তো রাসেল ভাই, ওদের অরিজিন হচ্ছে পশ্চিমবঙ্গের নদিয়া অঞ্চলে। তো দেশ ভাগের পরে তার দাদা কুষ্টিয়াতে চলে আসেন। কুষ্টিয়া তো একসময় নদিয়ার অঞ্চল ছিল আর কি। দেশ ভাগের পরে 47-এর পর যখন চলে আসেন, এখানেই তারা স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন কুষ্টিয়াতে। যেহেতু ওই অঞ্চলেও, ওই নদিয়াতে ওদের কিছু আত্মীয় স্বজন ছিল, ওর দাদা সময় পেলে মাঝে মাঝে বেড়াতে যেতেন ওখানে। তো একবার উনি 65 সালের দিকে যখন উনি যান আর কি কিছু আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য, তো আত্মীয় স্বজন কয়েকজনের রিকোয়েস্টে ওনারা হরিয়ানা রাজ্যে বেড়াতে গিয়েছিলেন। তো যখন হরিয়ানা রাজ্যে রাসেল ভাই যান, তো সময়টা ছিল হচ্ছে 1965 সাল। আর ওই সময় কিন্তু অনেক আগে, আর ওই ঠিক 65 সালে হঠাৎ করে পাক ভারত যুদ্ধ শুরু হয়ে যায় কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে নিয়ে। তখন সারা ভারত জুড়ে কিন্তু খুব অ্যালার্ট ছিল সবাই। তখন উনি যেহেতু বাংলাদেশি নাগরিক ছিলেন, তখন কিন্তু বাংলাদেশি ওই সময় পাকিস্তান আর কি, 65 সালে যেটা, ওনার কাছে কিন্তু পাসপোর্ট ছিল। তো ওই সময় ওই রাজ্যে খুব অ্যালার্ট ছিল যাতে পাকিস্তানি গোয়েন্দারা ওখানে ঢুকতে না পারে, এরকম বেশ অ্যালার্ট ছিল। যার ফলে ওখানে পুলিশের হাতে উনি ধরা পড়েন, উনি সহ ওনার আত্মীয় স্বজন। এখন উনি সপক্ষে ওইভাবে কোনো প্রমাণাদি দিতে যেহেতু পারেন নাই, এই কারণে ওনাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হয়।
রাসেল ভাই ওই জেলখানাতেই আসলে ঘটনাটা ঘটেছিল ওনার সাথে। আচ্ছা। উনি যখন জেলখানায় যাওয়ার পর তো ওখানে সাধারণত আমরা জানি রাসেল ভাই যে ওই জেলখানাতে যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাদেরকে কিন্তু অন্য সেলে রাখা হয় এবং ওই সেলগুলোকে কন্ডেম সেল বলে, একটু সেপারেট থাকে সেগুলো, ওগুলো সাধারণ কয়েদিদের থেকেও আলাদা থাকে। তো উনি যখন ওখানে গিয়েছিলেন ওনারা তো সাধারণ কয়েদি, আর ওনাদের নামে তো ওইভাবে কোনো মামলা ওইভাবে ছিল না, জাস্ট সন্দেহমূলক আটক আর কি। তো ওনাদেরকে সাধারণ কয়েদিদের সাথে রাখা হয়েছিল। কিন্তু উনি যাওয়ার পরে যেটা একটা জানতে পারলেন যে জেলখানায় এক সাধু বাবাকে পুলিশ ধরে নিয়ে এসছে। পুলিশ ধরে এসে বলতে আদালতে তার মৃত্যুদণ্ড হয়েছে। তো উনি জানতে পারলেন যে আসলে তার কি মানে অপরাধটা কি ছিল। তো বলে একটা শিশু হত্যার অভিযোগে তার উপরে অভিযোগ আসে এবং সেটা নিজেকে উনি নির্দোষ প্রমাণ করতে পারেননি, যার ফলে তাকে আদালত থেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং সাক্ষ্য প্রমাণ সবই তার বিরুদ্ধে। তো যাই হোক, ওই সাধু বাবাকে কন্ডেম সেলে যখন রাখা হয়েছিল তখন সাধু বাবা বারবার বলতো উনি কোনো অপরাধ করেন নাই। তারপরেও ওনাকে ধরে নিয়ে এসেছে আর কি। উনি শিশুটিকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু শিশুটিকে উনি পানি থেকে উদ্ধার করে তাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য মানে সাধুদের যে একটা রিচুয়াল আছে ওটা করে হয়তো সুস্থ করার চেষ্টা করেছিলেন। কিন্তু লোকজন এসে দেখে যে উনি ওই শিশুটার উপরে মানে কিছু মন্ত্র প্রয়োগ করছেন। তো লোকজন যখন ওই শিশুটাকে তার পালস পরীক্ষা করে দেখে সেটা মারা গেছে, তখন লোকজনের সন্দেহ থাকে যে উনি তাকে হত্যা করেছেন, যেটা হয় আর কি। এবং উনি যেহেতু ওনার কোনো সাক্ষ্য প্রমাণ ছিল, উনি কোনোভাবেই প্রমাণ করতে পারেন নাই যে এটা উনি নির্দোষ ছিলেন। তো যাই হোক, আবার রাসেল ভাই উনি যখন যে কন্ডেম সেলে থাকতেন তো উনি কি করতেন, ওই কন্ডেম সেলে ওই দেয়ালে বিভিন্ন ভাবে বিভিন্ন দুর্বোধ্য কিছু চিত্র, ছবি এগুলো আঁকতেন আর এগুলো কেউ বুঝতে পারতো না। জেলখানা থেকে বারবার বলেছে দেয়ালে এগুলো না আঁকতে, তারপর উনি আঁকতেন। ওনার যে নির্দিষ্ট দিন ফাঁসির দিন ছিল, রাসেল ভাই ওই ফাঁসির দিনের 5-6 দিন আগে থেকে উনি খাওয়া দাওয়া বন্ধ করে দেন এবং যার কারণে উনি খুব অসুস্থ হয়ে পড়েন এবং নির্দিষ্ট দিনের আগেই উনি মারা যান। মানে ওনাকে আর ফাঁসিতে দেওয়া হয় না আর কি, উনি মারা যান আর কি অভুক্ত থাকতে থাকতে। তো ওনার কথা ছিল যে উনি যেহেতু অপরাধ করেন নাই ফাঁসিতে উনি ঝুলবেন না, দরকার না খেয়ে মারা যাবেন, কিন্তু ফাঁসিতে ঝুলবেন না, এটা এবং উনি মারাও যান। তো আসলে উনার মারা যাওয়ার পর থেকে আসলে ওই কন্ডেম সেলের ওইখানে ঘটনাটা শুরু হয়। আচ্ছা। প্রথমে উনি মারা যাওয়ার 2-3 দিন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, কিন্তু রাত এই 2-3 দিন পরে মানে গভীর রাত্রে হঠাৎ করে সব আসামিরা কন্ডেম সেলের সব আসামিরা চিৎকার চেঁচামেচি শুরু করে, আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের করো, এখান থেকে বের করো। এখন বাইরের যারা গার্ড ছিল ওরা ভিতরে এসে বলতো কি হয়েছে, বলে যে আমরা কিছু ছায়া দেখি এবং এই ছায়াগুলো প্রচন্ড শব্দে আর্তনাদ করে, আমরা এত আর্তনাদ যে আমাদের মানে আমরা সে শুনতেই পারি না, এত ভয়ঙ্কর আর্তনাদ। তখন বলে কই আমরা তো বাইরে থেকে কিছু শুনি না, তোমরা কোথা থেকে শোনো? বলে না আমরা এটা শুনি, আমাদেরকে এখান থেকে বের করেন। বলে না, ফাঁসির আসামিদেরকে অন্য সেলে নিয়ে যাওয়ার নিয়ম নাই। রাসেল ভাই এইভাবে প্রতি রাত্রে এই ঠিক মধ্যরাতের দিকে যখন সব আসামিরা মানে প্রতিনিয়ত চিৎকার চেঁচামেচি শুরু করে, জেলা সাহেবের কানে কথাটা যায় যে এরকম আসামিরা গভীর রাত্রে চিৎকার চেঁচামেচি শুরু করে, বলে আমাদের এখান থেকে বের করে নিয়ে যাও। তখন উনি বিষয়টা চিন্তা করলেন যে সব আসামিরা তো একসাথে একটা বিষয় নিয়ে বলছে, এটা বিষয়টা তদন্ত করার দরকার। কিন্তু রাসেল ভাই আইনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের মানে অলিক বিষয় কিন্তু গ্রহণযোগ্য না, আমরা সেটা জানি আর। তারপরেও যেহেতু মধ্যরাত্রে এই ধরনের বিষয়গুলো তারা দেখে মানে সবার আবেদনের প্রেক্ষিতে, তখন তাদেরকে সাধারণ সেলে সবাইকে এক জায়গায় রাখা হয়, কিন্তু এবং কন্ডেম সেলে ওই সময় কিছুদিনের জন্য আসামিদেরকে মানে খালি করে দেওয়া হয় যাতে এখানে কেউ না থাকে। এখন যখন খালি ছিল রাসেল ভাই, তখন ওই কন্ডেম সেলের বাইরে তো গার্ড থাকে, তখন গার্ডদের সাথে ঘটনা ঘটা শুরু। মানে যখন গার্ড থাকতো, গার্ডরা রাতের বেলা চিৎকার চেঁচামেচি করে উঠতো, তো বলতো যে কে যেন মানে ওদের গলা টিপে ধর। এখন জেলা সাহেবের কাছে যখন এই অভিযোগগুলো গার্ডরা করলেন, তখন জেলা সাহেব চিন্তা করলেন যে এখন কি করা যায়, কারণ এই ধরনের একটা ঘটনা ঘটছে, এটা তো উনি কিন্তু রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই ধরনের তথ্য উনি দিলে পারে ওনাকে চাকরিচ্যুত করা হবে যে এই ধরনের অলিক একটা ইনফরমেশন আমাদেরকে দিয়ে করা হচ্ছে। তখন উনি যেটা করলেন যে উনি নিজেই বিষয়টা সমাধানের উদ্যোগ নিলেন, কিন্তু বারবার সমাধানের উদ্যোগ নিয়ে উনি ব্যর্থ হচ্ছেন, কারণ এই সমস্যার সমাধান হচ্ছে না, একই রকমের ঘটনা ঘটছে। এখন আসলে ভাই ওই যে আমার এই স্টুডেন্টের যে দাদা, তো উনি তো খুবই অ্যারিস্টোক্রেটেড ফ্যামিলির সন্তান, তো উনি ওই জেলখানায় ওই গাদাগাদির মধ্যে থাকতে খুব অসুবিধা হতো। তো উনি জেলা সাহেবের কাছে রিকোয়েস্ট করেন যে আমি ওইসব ভূত প্রেতে বিশ্বাস করি না, আমাকে ওই এখান থেকে বের করে অন্তত আমাকে কন্ডেম সেলে রাখেন, তারপর আমি ওখানে একটু নিরিবিলি থাকি, আমি এখানে এত আসামির মধ্যে থাকতে পারছি না। তখন জেলা সাহেব চিন্তা করলেন ভালোই, এটা খারাপ কি, ওটা ওখানে লোক থাকলো একটু সুবিধা হলো, তাহলে ওখানে একটু প্রেশার কমলো। তখন ওনাকে এবং ওনার কয়েকজন আত্মীয়কে আবার ওখানে নিয়ে যাওয়া হয়, মানে ওনাদের আবেদনেরই প্রেক্ষিতে আর কি, যে ওনারা ওখানে থাকতে অসুবিধা হচ্ছে। তো যখন ওনার রাসেল ভাই ওইখানে গিয়েছেন রাতের বেলা, ওই যে আমার স্টুডেন্টের যে দাদা, তো ওনার ভাষ্য অনুযায়ী গভীর রাত্রে হঠাৎ উনি দেখলেন যে একটি শুধু ছায়াই দেখা যায়, যেমন আমরা হেঁটে গেলে মাটিতে যেরকম ছায়া থাকে
ঠিক মাটিতে ছায়া, কিন্তু কোন ব্যক্তির ছায়া পড়ছে এই ব্যক্তিকে দেখা যায় না। এরকম দুটো ছায়া, একটা হচ্ছে একটা মানুষের ছায়া, বড় মানুষের ছায়া, বাচ্চা মানে কোন একটা বাচ্চা মানুষের একটা ছায়া আর কি, হাঁটাহাঁটি করছে সামনের দিয়ে, করিডোর দিয়ে। তখন উনি বিষয়টা দেখলেন, দেখার পরে উনি চিন্তা করেন হয়তো বা চোখের ভুল। এটা যদি উনি সাহসী লোক ছিলেন, এগুলো বিশ্বাসও করতেন না। উনি চোখের ভুল মনে করে উনি শুয়ে পড়েন আর কি। কিন্তু শোয়ার পর হঠাৎ ওনার মনে হলো ওনার বুকের উপরে কি যেন একটা চেপে বসেছে এবং গলাটা চেপে ধরেছে, এবং উনি কোনো মতে শব্দ করতে পারছিলেন না। তো উনি যখন এটা খুব চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করছিলেন, কিন্তু হচ্ছিল না। তারপরেও উনি আয়াতুল কুরসি পড়া যখন শুরু করেন, তখন ওই জিনিসটা আস্তে আস্তে করে শরীরের উপর থেকে চলে যায়। এবং চলে যাওয়ার পরে উনি আবার শব্দ পান, ওনার যে আত্মীয় স্বজন পাশের কন্ডেম সেলে আছেন, ওনারা চিৎকার চেঁচামেচি শুরু করেছে। আচ্ছা, যে এই আমাদেরকে মেরে ফেললো, আমাদেরকে সবাই একসাথে বিভিন্ন, মনে হচ্ছে পরবর্তীতে তাদের ভাষ্য অনুযায়ী যেটা শোনা যায় যে তারা সবাই মানে ফিল করছিল কেউ যেন তাদের গলা চিপে ধরেছে। আচ্ছা, তো এই ধরনের সমস্যা পরের দিন আবার উনি জেলা সাহেবকে বলেন যে আমরা এখানে থাকবো না, আমাদেরকে আগের জায়গাতেই নিয়ে যান। আচ্ছা, তখন আবার ওনাদেরকে আগের জায়গায় নিয়ে আসা। আচ্ছা, কিন্তু আসলে ভাই এইভাবে তো আসলে একটা পুরো একটা সেল তো ফাঁকা রাখা যায় না। না, একেবারেই না। এটা জেলা সাহেবের প্রতি বারবার মানে একটা চাপ আসছিল। তখন উনি যেটা করলেন, উনি চিন্তা করেন জিনিসটা রেনোভেট করার দরকার। বলি যে এটা কতদিন ফাঁকা রাখা যায়, এটা এই ফাঁকা রাখার জন্য উনি চিন্তা করেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা চিঠি পাঠাই যে এটা বসবাসের অনুপযোগী হয়ে গেছে, এটা একটু সংস্কার করার দরকার, তাহলে হয়তোবা এটার জন্য দীর্ঘ মাসখানেক হয়তোবা সময় পাওয়া যাবে। তো উনি ওইটাই করেন। কিন্তু রাসেল ভাই সংস্কার যখন কাজ শুরু হয়, পরবর্তীতে মাস তিনেক পরে যখন সত্যি সত্যি সংস্কারমূলক কিছু কাজ শুরু হয়, তখন ওই যে সেলটা, যে ছেলে সাধু ছিলেন, ওই ছেলে যখনই ওই যে দেয়ালের ওই চিত্রগুলো মুছতে যেত, আচ্ছা, মুছতে গিয়ে দেখতো যে রং দিয়ে মোছার পরেও আবার নিচের ওই চিত্রগুলো দৃশ্যমান হয়ে আসছে। এই বিষয়গুলো যখন দেখতো ওই মিস্ত্রিরা, এবং মিস্ত্রিরা মনে হতো যাতে কানে কেউ যেন ফিস ফিস করে বলছে যে এই লেখাগুলো মুছিস না, তখন ওই মিস্ত্রিরা বলতো যে এই ছেলে আমরা কোনো কাজ করতে পারবো না। আচ্ছা, তো এই তথ্যটা যতদিন আর কি আমার স্টুডেন্টের দাদা ছিলেন, ওনার কাছ থেকে শোনা। উনি পরবর্তীতে যখন মাস 6 ওনাকে মানে ওইভাবে ওনার কয়েকজন আত্মীয় স্বজনকে আটকে রাখা হয়, তারপর আবার ছেড়ে দেওয়া হয়, যেহেতু ওনাদের বিরুদ্ধে ওই ধরনের কোনো অভিযোগ ছিল না আর কি, কিন্তু পাসপোর্ট না থাকারই অভিযোগ ছিল, তো ওনাদেরকে ছেড়ে দেওয়া হয়। তো রাসেল ভাই পরবর্তীতে যখন মানে উনি আবার ওই নদীয়াতে ওনার আত্মীয় স্বজনদের কাছে কখনো গিয়েছিলেন, যখনই গিয়েছিলেন তখন উনি জিজ্ঞেস করতেন যে আমাকে ওই জেলখানার ওই সেলের বিষয়ে একটু খবর দিও তো। তো উনি যতদিন মানে খবর নেওয়ার চেষ্টা করেছিলেন, উনি জানতেন যে ওই সেলটা আশেপাশে রেনোভেট হলেও অন্যান্য কন্ডেম সেলগুলো, ওই সেলে কখনো আসামি রাখা যেত না। আচ্ছা, দীর্ঘদিন এরকম ছিল। এখন কি অবস্থা তো আমরা জানি না। তো এটাই ছিল রাসেল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। তো ঈদের স্পেশাল এপিসোডে আশা করছি আপনারা অনেক এনজয় করছেন এবং পুরোটা সময় এনজয় করবেন। সেরকম অতিথিরা আজকে এখানে আছেন এবং সেরকম আয়োজনই আমরা করেছি। এই সময়টা বেসিক্যালি সারাটা দিন ঘোরাঘুরির পরে সবাই মিলে কিছু একটা করতে ইচ্ছা করে। তো সবাই মিলে যদি ভূত এফএম শোনেন, এখন আত্মীয় স্বজন সবাই মিলে, এবং সবাই ভূত এফএম শুনতে শুনতে যদি আড্ডা দেন, তাহলে আড্ডাটা মনে হয় আরো জমজমাট হয়ে উঠবে। তো আমাদের আয়োজন এবং আমাদের চিন্তাও ছিল সেইটাকে লক্ষ্য করেই। তো যাই হোক, আশা করছি আপনারা সবাই এনজয় করছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ধন্যবাদ রাসেল ভাই, সবাইকে আবারও ঈদ মোবারক। রাসেল ভাই, এখন যে ঘটনাটা বলবো এটা আমাদের রাজবাড়ির ঘটনা। এটা আমাদের রাজবাড়ির যে ভৌতিক টিমরা, ওরা এই ঘটনাটি পাঠিয়েছে। তো এই ঘটনাটি আমাদের রাজবাড়ি জেলার মানে পাচুরিয়া যে ইউনিয়নটা আছে, সেখানে অন্তারমন নামক একটা গ্রাম আছে। আচ্ছা, তো ওই গ্রামের একজন ব্যক্তির সাথে ঘটে যাওয়া ঘটনা। আচ্ছা, তো উনি নতুন বিয়ে করেছেন, 2-3 মাস হয়েছে আর কি। তো হঠাৎ রাতের বেলা উনি দেখলেন, মানে ঘুম ভেঙে দেখলেন ওনার স্ত্রী পাশে নেই। আচ্ছা, তখন উনি চিন্তা করেছিলেন হয়তোবা কোনো কারণে বাইরে গেছেন আর কি, ঘরের বাইরে। কিন্তু খেয়াল করলেন যে না, ঘরের দরজা তো বন্ধ। তখন উনি মনে হলো তার একটু ঘরটা খুঁজে দেখি তো কোথাও আছে কিনা। তখন উনি একটু কৌতূহল হয়ে ঘর খুঁজে দেখলেন, না কোথাও নাই, কিন্তু ঘরের ভিতরে দরজা বন্ধ। তো উনি বিষয়টা খুব ভীত হলেন এবং তাড়াতাড়ি করে দরজা খুলে বাইরে গিয়ে ওনার বাবার যে ঘর ছিল, ভাইদের যে ঘর ছিল, তাড়াতাড়ি তাদেরকে ডাকলেন, বললে যে আমার স্ত্রী তো ঘরে নাই, এই ঘর তো ভিতর থেকে বন্ধ ছিল, কোন দিক দিয়ে গেল। তখন সবাই মানে তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও পাওয়া যায়নি। তখন তার বাবা বলল যে তুমি এক কাজ করো, তুমি সকাল হলে তোমার শ্বশুর বাড়িতে যাও, শ্বশুর বাড়িতে গিয়ে দেখো যে বৌমা ওখানে গিয়েছে কিনা। আচ্ছা, তখন চিন্তা করেন হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া, ওখানে গিয়েছে কিনা একটু খোঁজ নেই। কিন্তু সবার কাছে একটা চিন্তার ব্যাপার ছিল যে ভিতর থেকে দরজা লাগানো, কিন্তু
সে কিভাবে গেল, এটা হতেও পারে হয়তো বা কোনোভাবে সে রাগ করে গেছে, এরকম হতে পারে, কিন্তু তার সাথে রাগারাগির কোনো ঘটনাই ঘটেনি গত 2-3 মাসে। তো যাই হোক, সে পরের দিন সে তো যেহেতু একটা দিনমজুর ছিল, সে বিকালের দিকে অন্তার মোড় থেকে তার শ্বশুরবাড়ির দিকে যাত্রা শুরু করে। তো আসলে শ্বশুরবাড়ি যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে জমিদার ব্রিজ। তো গোয়ালন্দ মোড় থেকে একটু আগে খানখানাপুর নামক একটা জায়গা আছে, ওইখানে ওই জমিদার ব্রিজটা, মানে নাম হয়ে গেছে আর কি জমিদার ব্রিজ। ওখানে ব্রিজ এখন ওইভাবে নাই। তো উনি যখন মানে ওনার শ্বশুর বাড়িতে আসছেন, হেঁটে আসতে রাসেল ভাই অনেক সময় লাগে, আর দূরত্বটা প্রায় 10 থেকে 12 কিলোমিটার মাঝখান দিয়ে আসলে পারে। তো উনি হেঁটেই আসছেন, হেঁটে আসার পরে শ্বশুর বাড়িতে আসতে আসতে রাত 10টা বেজে যায়। তো শ্বশুর বাড়িতে এসে যখন বিষয়টা বলে যে এরকম হঠাৎ করে রাত্রেবেলা তো পাচ্ছি না, তারপরে এখানে আসছে কিনা, তখন বললো যে না তো, সে তো এখানে আসে নাই। আচ্ছা। তখন মানে শ্বশুর বাড়ির লোকজন দেখলো যে তার মেয়ে যে নাই, এটা ঠিক যেভাবে অবাক হওয়ার কথা ছিল অতটা অবাক হলো না। আচ্ছা। এটা দেখে উনি নিজেই অবাক হলেন, কি ব্যাপার তার মেয়ে নাই, একটু শুনলে তো সে ভয় পাবে, কোথায় গেল, কিন্তু তারা ওইভাবে অবাক হলো না, বিষয়টা একটা মামুলি ব্যাপার হিসাবে নিল। আচ্ছা। তো এটা উনি নিজে প্রশ্ন করে, নিজের মনের কাছে প্রশ্ন করে কোনো উত্তর খুঁজে পেল না। তারপরে শ্বশুরবাড়ি থেকে বললো যে তুমি চিন্তা করো না, হয়তো চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে, এতটুকু বলে তাকে বিদায়, মানে সে বলে আজকে থেকে যাও, বলে না আমি আজকে চলে যাই, বাসায় যেতে হবে, বলে যে এখন তো অনেক পথ রাতের বেলা। তখন বললো যে তারপর ইনস্ট্রাকশন দিয়ে দিল, উনি যেহেতু বারবার যেতে চাচ্ছিলেন, তো বললো যে তুমি যেই পথ দিয়ে এসেছো ওই পথ দিয়ে যাওয়ার দরকার নাই, ওটা দীর্ঘ পথ। একটা পথ দেখিয়ে দিলেন, জমিদার ব্রিজ থেকে পাশ দিয়ে আর একটা রাস্তা, একটা স্কুল আছে, ওই স্কুলের পাশ দিয়ে ভিতর দিয়ে একটা রাস্তা আছে বিলের পাশ দিয়ে, বলে এই রাস্তাতে গেলে পথ অর্ধেক হয়ে যাবে, মানে অনেক কম সময় তুমি বাড়িতে পৌঁছে যেতে পারো। তখন রাসেল ভাই ওনার শালা, যে বড় শালা, সে আসতে চাইলো সাথে, কিন্তু উনি বলেন না, এত রাত্রেবেলা তোমার আসার দরকার না, আমি একাই যেতে পারবো। তো চাঁদনি রাত ছিল, উনি রাসেল ভাই রওনা দিয়ে দিলেন। তখন যখন যাচ্ছিলেন বিলের পাশ দিয়ে, উনি যখন হাঁটছিলেন হঠাৎ ফিল করলেন কিছু জন পাশ থেকে সাঁতার কেটে কেটে ওনার সাথে সাথে আসছে। আজব ব্যাপার। তো উনি যখন দাঁড়িয়ে পিছন দিকে তাকায়, দেখে কিছুই নেই, পানি, তবে পানিতে একটু ঢেউ দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে মাত্র কেউ একজন ডুব দিয়েছে ওখানে, হালকা ঢেউ মনে হচ্ছে, উনি টের পাচ্ছেন। তো উনি আবার সামনের দিকে হাঁটা শুরু করলেন। যখন হাঁটা শুরু করছেন, একটু পর উনি আবার ফিল করলেন পিছন থেকে কিছু জন একটা সাথে সাথে ওনার সাথে সাথে আসছে। আচ্ছা। ঠিক রাস্তার পাশে যে খালটা আছে আর কি, মানে বিলটা। তখন উনি এরকম 3 বার ফিল করলেন, উনি নিশ্চিত হলেন যে হ্যাঁ আসলেই কিছু সাঁতার কেটে কেটে আসছে ওনার পাশে, কিন্তু সেটা কি উনি বোঝার চেষ্টা করছিলেন। আরেকটু পর যখন উনি ফিল করলেন হ্যাঁ এবার আবারও সাঁতার কাটার শব্দ পাওয়া যাচ্ছে, উনি ঘুরে তাকিয়ে দেখেন যে একটা মানুষের মাথা, এবং সেই মাথাটা কোনো মেয়ে লোকের মাথা। এবং যেহেতু চাঁদনি রাত ছিল, উনি দূর থেকে দেখে ফেললেন যে মাথাটা দেখা যাচ্ছে এটা ওনার স্ত্রীর মাথা। তো উনি মানে প্রচন্ড ভয় পেলেন যে কি ব্যাপার, আমার ওয়াইফ এইখানে এই সাঁতার কাটতে আমার এরকম একটা পরিবেশে আসার কথাই না, এরকম আসার কথাই না। তো উনি প্রচন্ড ভয় পেলেন, ভয় পাওয়ার বলতে এই তুমি ওখানে কেন, উঠে আসো। সে আসে না, সে ওখানেই থাকে, সে বরং ইশারা করে পানির মধ্যে তাকে ডাকে। আচ্ছা। তখন উনি চিন্তা করলেন যে এটা ব্যতিক্রম কিছু, এটা স্বাভাবিক নয়, যেহেতু ওনারা গ্রামের লোক, দিনমজুর, রাতের বেলা অনেক সময় কাজ করতে হয়, তখন এই ঘটনাগুলোর সাথে না ওনারা শোনেন বা অভ্যস্ত কিছু কিছু বিষয়ের সাথে, কিন্তু উনি বুঝতে পারলেন যে এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়, এটা নিশ্চয়ই অস্বাভাবিক কোনো ঘটনা। রাসেল ভাই ওইটা উনি পাত্তা দিলেন না, উনি সোজা হাঁটা শুরু করলেন। কিছুক্ষণ পরে দেখলেন না, এখন আর সাঁতারের শব্দ শোনা যাচ্ছে না, এখন মনে হচ্ছে পিছন থেকে কেউ হেঁটে আসছে। কিন্তু রাসেল ভাই ভেজা শরীরে মানুষ যখন খালি পায়ে হেঁটে আসে মাটির উপর দিয়ে, তখন এক ধরনের শব্দ হয়, মানে বোঝা যায় যে হয়তো বা ভেজা শরীরে কেউ হেঁটে আসছে। উনি ফিল করলেন ওনার পিছন থেকে মনে হচ্ছে ভেজা শরীরে কেউ হেঁটে আসছে, ওরকম শব্দ। উনি পিছন দিকে তাকিয়ে দেখেন ওনার স্ত্রী ভেজা শরীরে আসছে, বলে যে এই আমাকে নিয়ে যাবি না। তখন উনি তখন ভয়ে দেয় দৌড়। তো দৌড় দেওয়ার পরে উনি ফিল করেন পিছন থেকে ওই জিনিসটাও দৌড়াচ্ছে, কিন্তু উনি পিছন দিকে তাকান নাই। আচ্ছা। তো দৌড়াতে দৌড়াতে ওই যে স্কুলের কথা বলেছিলাম আর কি, ওখানে আমার পাশে স্কুল আসে, ওই স্কুলের কাছে যখন চলে আসে, স্কুল মাঠ আছে, তখন উনি দেখলেন যে যখন ওই বিলটা পার হয়ে উনি চলে আসছেন, তখন তার ওই পানি টানি কিছু নাই। তখন উনি দেখলেন পিছন থেকে একটা গাড়ির শব্দ। ওই সময়, এখন তো এটা দেখা যায় না আর কি, ওই সময় ওই অঞ্চলে ঘোড়ার গাড়ি চলতো। আচ্ছা। মানে একটা, মানে আমরা যেই দেখি এখনো গ্রাম অঞ্চলে দেখা যায় ঘোড়ার গাড়িগুলো।
দেখা যায় একটা ঘোড়ার গাড়ি আসছে, কিন্তু গাড়িতে কোনো চালক নাই, কারণ চাঁদনি রাত তো দেখা যাচ্ছিল, চালক নাই, ঘোড়ার গাড়িটা ঘোড়াটা দৌড়াচ্ছে, গাড়ি নিয়ে আসতেছে। তখন উনি চিন্তা করেন হয়তো বা রাতের বেলা কোনো বাসার থেকে কোনো মালিকের ওই ঘোড়া ছুটে গেছে, গাড়ি সহ হয়তো দৌড়াচ্ছে। উনি চিন্তা করলেন যে এক কাজ করি, ঘোড়াটাকে থামিয়ে ওই গ্রামের পথের দিকে ঘুরিয়ে দিই, কারণ এদিকে কোন দিক দিয়ে চলে যাবে, কার কোন দিকে চলে ঠিক ঠিকানা নেই। কিন্তু উনি চিন্তা করেন যে ঘোড়াটাকে যে ঘুরিয়ে দেবো, যদি কোনো লোক আমাকে চোর ভাবে, যদি কেউ এসে, তখন তো এই অঞ্চলে যেহেতু আমাকে কেউ চেনে না, তখন আমি একটা বিপদে পড়বো। উনি কিছু বললেন না, উনি দেখলেন যে ঘোড়ার গাড়িটা সোজা দৌড়ায় চলে গেল। কিছুক্ষণ পর রাসেল ভাই উনি শব্দ পেলেন যে পিছন থেকে আর একটা গাড়ির শব্দ, আচ্ছা, আর একটা গাড়ি আসছে, এবং উনি তাকিয়ে দেখলেন যে হ্যাঁ, এইবারের গাড়িটাও খালি একটা ঘোড়া, কিন্তু গাড়ির পেছনে মনে হচ্ছে কিছু রাখা, সাদা কিছু দিয়ে ঢেকে রাখা আর কি। এবং ওনার কাছে প্রচন্ড দুর্গন্ধ লাগছে আর কি। মনে হচ্ছে যে মানুষ বা কোনো জীবিত কোনো প্রাণী যদি মরে যায়, পচে গেলে যে দুর্গন্ধ হয়, এরকম গন্ধটা আসছে, এবং গন্ধটা আস্তে আস্তে খুবই তীব্র হচ্ছে। আচ্ছা, গাড়িটা যখন কাছে চলে আসলো, উনি দেখলো যে ওই গাড়িতে 3টা লাশ সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা। ওই ঘোড়ার গাড়িটা ওই 3টা লাশ নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। তখন উনি চিন্তা করলেন যে আবার হয়তো ওনার সাথে কিছু ঘটতে চলেছে। তখন একটু পরে রাসেল ভাই আবার একটা গাড়ির শব্দ পেলেন। যখন গাড়ির শব্দ পেলেন, উনি পিছন দিকে তাকেন, এইবার গাড়িতে একজন চালক আছে। আচ্ছা, এবং চালকটা খুবই বেটে আকৃতির একটা মানুষ, কালো কুচকুচে, খুবই বেটে আকৃতির একটা মানুষ। তো ওখানে প্রচন্ড দুর্গন্ধ আসছে। যখন তার কাছে চলে আসে, তখন রাসেল ভাই ওই চালককে জিজ্ঞেস করেন, এই তোমরা এই লাশটা নিয়ে কোথায় যাচ্ছ, কোন দিকে যাবা? তখন বলে যে তোর বাড়ির দিকে যাচ্ছি। বলে আমার বাড়ির দিকে মানে? বলে হ্যাঁ, তোর বাড়ির লোকজন আনতে যাচ্ছি। তো তখন বলে যে কি, আমার বাড়ির লোকজন তুমি আনতে যাবা কেন? কয়ে যে বিশ্বাস হয় না, এই কাপড়টা সরা। তখন কাপড়টা সরিয়ে দেখে রাসেল ভাই ওনার স্ত্রী, ওনার ভাই, ওনার মা, তাদের লাশ ওখানে রাখা। আচ্ছা, এবং লাশগুলো বিকৃত হয়ে গেছে, পচে গেছে। এই দৃশ্য দেখে উনি আসলে রাসেল ভাই আর সেন্স রাখতে পারেন নাই, উনি তখন সেন্সলেস হয়ে পড়ে যান। তখন ওনার যখন সেন্স ফেরে, সকালবেলা ওই গ্রামের লোকজন ওনাকে উঠায়, তখন উনি ওনার বাড়িতে চলে যান। রাসেল ভাই বাড়িতে যাওয়ার পর যখন সব ঘটনা খুলে বলেন, স্বাভাবিকভাবে গ্রামের রাস্তা দিয়ে আসতে গেলে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। তো রাসেল ভাই ওই দিন রাত্রে হঠাৎ মনে হলো উঠানে প্রকাণ্ড একটা শব্দ। সবাই দরজা খুলে বের হয়ে দেখে ওনার স্ত্রী উঠানে পড়ে আছে। তো ওনাকে যখন জিজ্ঞেস করে তুমি কোথায় গিয়েছিলা, বলে আমি কিছুই জানি না। আচ্ছা, তো কোথা থেকে আসলা তাও সে বলতে পারে না। তো এরকম নাকি রাসেল ভাই মাঝে মাঝেই ওনার স্ত্রী হঠাৎ ঘর থেকে নাই হয়ে যেত, অদৃশ্য হয়ে যেত। আবার 3-4 দিন পরে হঠাৎ উঠানে একটা প্রকাণ্ড শব্দ হতো। তো এইটা বিষয় হলো রাসেল ভাই ওনাকে ওনার পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায় যে ওই জিন সম্প্রদায়ের কোন কিছু আর কি। কিন্তু এই জিনিসটা খুব অদ্ভুত, যখন ওয়াইফকে উনি দেখেন যে উধাও হয়ে যায়, তখন আবার যখন দেখেন যে বাইরে কোথাও ওয়াইফকে দেখতে পান, এই দুটো ঘটনা কি সামহাউ রিলেটেড? উধাও হয়ে কি পেছন পেছন আসেন, নাকি ওইটা আবার অন্য একজন? এখানে আসলে আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে ঘটনাটা কি ঘটে। তখন বললো যে আসলে ওই মহিলা কারোর সাথে সংসার করুক, ওর সাথে যে জিনগুলো সেটা চায় না, এই জন্য তাকে দীর্ঘদিন বিয়ে দেওয়া যেত না। তারপর বিয়ে হওয়ার পর এই ধরনের সমস্যাগুলো প্রকট আকার ধারণ করে আর কি। এই জন্য উনি যখন রাস্তাতে আসছিলেন, ওই মহিলার সাথে যে জিনগুলো, দুষ্ট জিনগুলো ছিল, ওরাই তার হাজবেন্ডকে ভয় দেখানোর চেষ্টা করছিল আর কি। তো ওই কারণে যখন পরবর্তীতে ওনার ওই মেয়ের ফ্যামিলিতে গিয়ে যখন বললেন যে আপনার মেয়েকে পাওয়া যাচ্ছে না, এই জন্য ফ্যামিলির লোকজনরা খুব বেশি অবাক হয় নাই, জানে যে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে, তাকে পাওয়া যাবে। রাসেল ভাই অনেক চিকিৎসা করা হয়েছিল, দীর্ঘদিন চিকিৎসা করার পরে আল্লাহর রহমতে এখন তারা ভালো আছে, এখন আর ওই সমস্যাটা নাই, এখন তারা জীবিত আছে আর কি। বাড়ি হলো অন্তারমোড় তাদের রাজবাড়িতে। তো এটাই ছিল রাসেল ভাই, এবং এটা পুরোপুরি জিন রিলেটেড, এটা পুরোপুরি জিন রিলেটেড ঘটনা। আর ঘটনাটা 1992 সালের ঘটনা। 1992 সালে, তার বেশ আগের ঘটনা। তো যাই হোক, আজকে এরকম একটা মুহূর্তে আপনাকে জানাতে চাই অনেক 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 ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা। আপনি যদি আপনার কাছের মানুষ বা পরিচিত মানুষদের ঈদের শুভেচ্ছা জানাতে চান, তাহলে আপনি এখন জানাতে পারেন। ধন্যবাদ রাসেল ভাই। এই সুযোগটা আসলে অন্যান্য সময় যখন আসে, কাউকে আসলে ওইভাবে শুভেচ্ছা আমি দিতে পারি না। তো আজকে যেহেতু সুযোগটা পেলাম, ঈদের শুভেচ্ছা তো সবাইকে জানাতে চাই। আমার আব্বা আম্মা, আমার ভাই বোন যারা আছে, রুম্মান, মারজান, আদনান, আমার ভাগিনা রাইয়ান, তারপর আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছেন, কণা আছে, তারপরে হাসান আছে, তারপর আমার
সব স্টুডেন্ট যারা আমার স্টুডেন্টরা আবার আমার মাঝে মাঝে ক্লাসে না আমাকে জিজ্ঞেস করে। আচ্ছা 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 তো আচ্ছা, আমি আচ্ছা, অবশ্য ক্লাসে বলি যে আসলে ক্লাসে এই ধরনের বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। তো অনেক সময় ক্লাসের পরে বিষয়গুলো জিজ্ঞেস করে, যে অনেক সময় বলে যে স্যার আমার একটা ঘটনা আছে, যেমন আজকে যে ঘটনাটা আমি বললাম এটাও আমার এক স্টুডেন্ট, প্রথম যে ঘটনাটা আমি বলেছি আচ্ছা। আমার এক স্টুডেন্টের ঘটনা। সে আমার সকল স্টুডেন্টকেও শুভেচ্ছা এবং ঈদ মোবারক। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। এবং ঈদ শুধু না, ঈদের মতোই প্রতিটা দিন অনেক সুন্দর হোক, অনেক মঙ্গল হোক আপনার জীবনে, এবং আরো অনেক দারুণ দারুণ সব ঘটনা নিয়ে আপনি বারবার ফিরে আসুন ভূত এফএম এ, সেটাই প্রত্যাশা করব। আমরা শুনছিলাম ঈদ স্পেশাল ভূত এফএম, এবং ঈদ স্পেশাল ভূত এফএম এর যে ঘটনা এতক্ষণ আমরা শুনছিলাম সেটা হচ্ছে আফনান ভাইয়ের কাছে। এবং ঈদ স্পেশাল মানে স্পেশাল মানুষরা থাকবে, এটাই স্বাভাবিক, এবং সেরকমই একজন স্পেশাল মানুষের ঘটনা এতক্ষণ শুনছিলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যে কোনো রেসপন্স আপনারা জানাতে পারেন ফেসবুকে www.facebook.com/radio.ফুর্তি and www.facebook.com/bhutfm.russell। এবং এই স্পেশাল এপিসোডটি কেমন লাগলো, আবারও শুনতে চান কিনা, এই সমস্ত জানিয়েও কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে আপনি লিখতে পারেন। তো যাই হোক, আমরা চলে যাব আবারও পরবর্তী আয়োজনে, এবং তার আগে যেটা করব সেটা হচ্ছে যে আফনান ভাইকে আমরা এখন বিদায় জানাবো। থ্যাংক ইউ। ঈদ মোবারক আফনান ভাই। ঈদ মোবারক আপনাদেরকেও। Bhoot FM. The night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি রেড এফএম, আর আমরা আজকে আছি ঈদের স্পেশাল ভূত এফএম এ। এবং ঈদের স্পেশাল ভূত এফএম মানে আপনারা সবাই জানেন যে কিছু স্পেশাল মানুষ অবশ্যই সেখানে থাকতে হবে, কারণ স্পেশাল মানুষ ছাড়া স্পেশাল এপিসোড কল্পনাও করা যায় না। আর সেরকমই একজন স্পেশাল মানুষ আছেন আজকে, এবং সেই স্পেশাল মানুষটি হচ্ছেন ডক্টর আলিফ। তো তার সাথে আমরা ঘটনা বলবো, কিন্তু প্রতিদিন তো ঘটনা বলেই, আজকে এমনি কথা দিয়ে শুরু করি, আমাদের মানে একটা ছোট্ট আড্ডা হয়ে যাক তার আগে। তো ডক্টর আলিফ কেমন? আচ্ছা, ঈদ মোবারক। একটা জিনিস আমি জানতে চাই যে ঈদে এমন কোনো কিছু আপনি করেন কিনা যে জিনিসটা আসলে ছাড়া আপনার ঈদটা অসম্পূর্ণ মনে হয়? আসল ভাই, আসলে সবার প্রথমে বলবো ঘুম। সারা বছরের ঘুমটা মনে হয় ঈদের ওই 2-3 ঘন্টাতেই অনেক ঘুমানো হয়, অনেক ঘুমানো হয়। মনে হয় যে এই 2-3 ঘন্টা মনে হচ্ছে আমার সারা বছরের ঘুমটা এই 3 ঘন্টাতে হয়ে গেল। আর সকালটা কিভাবে শুরু হয়? সকালটা নামাজ দিয়ে শুরু। নামাজ দেখি তো সেমাই টেমাই একদম সকালবেলা নামাজের সাথে সাথে আমি, এটা আমাদের বাসার ট্রেডিশন, আমরা ডিরেক্টলি আমার দাদির বাসায় চলে যাই। আমরা আমার নিজেদের বাসায় আসি না। আচ্ছা, আমাদের ওই নিয়মটা মাপে যে রাস্তা একদিক দিয়ে যাও আর অন্য একটা রাস্তা দিয়ে দাদির বাসায় যাই। তো ওখানে যাওয়ার পরে দাদিকে সালাম করা হয়, ওখানেই খাওয়া দাওয়া হয় ফুপির বাসায়। আচ্ছা, এরপরে আমি আমার নিজের বাসায় আসি। এটা আমাদের অনেক দিনের ট্রেডিশন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই রাতের বেলায় এই 11টার পর থেকে পরিবারের সবাই কি করে? লং ড্রাইভ। তো আমরা এখন তাহলে আড্ডার তো শেষ হলো, ঈদের আড্ডা, এখন আমরা ঘটনায় চলে যাই। তো প্রথম আমরা এখন মানে এই যে একটা ট্রানজিশন ইউজ করতে হবে আমাদের এখানে, তাই না? মানে এটা হচ্ছে অডিও ট্রানজিশন ইউজ করতে হবে, সেটা আমাদের ভয়েস দিয়ে তৈরি করা উচিত। সেটা কিরকম? সেটা হচ্ছে এতক্ষণ আমরা আড্ডার মুডে ছিলাম, সেখান থেকে আমরা এখন সিরিয়াস মুডে চলে যাচ্ছি, একটু টাইম নিলাম কথা বলে। তো এখন প্রথমেই আমি বলি যে মানুষের পছন্দ মানে খুব অদ্ভুত টাইপের, আমাদের যারা লিসেনার আছেন তাদের হসপিটালের ঘটনা, লাশের ঘটনা, এই টাইপের ঘটনা ভালো লাগে। তো আমি ডক্টর আলিফের কাছে শুনেছি আজকে 2টো ঘটনা আছে। 2টো ঘটনা কি রিলেটেড আমি একটু শুনতে চাই। আমার একটি ঘটনা হচ্ছে যে আসলে আমি ওই যে জায়গাটার ঘটনা আজকে শেয়ার করব, সেই জায়গায় আমি আগে গিয়েছিলাম, কিন্তু ওই জায়গায় আমি রিকন টাইপের, আমি গিয়ে ঘুরে এসেছি রাতে 2টা-3টার দিকে। আমি কিছু সব নর্মাল পাইনি, কিন্তু এটা হয়েছে 2012-তে আমি গিয়েছিলাম, কিন্তু ওই মুহূর্তে ওই লোকটাকে আমি তখন পাইনি, হাফিজ সাহেবকে। ওনাকে পেয়েছি আমি 2017-তে পাওয়ার পরও ওনার সাথে কন্ট্যাক্টে আসতে পারিনি, কিন্তু রিসেন্টলি কন্ট্যাক্টে এসেছি। ওনার 1981 সালে থাকা ঘটনা একটা নিয়ে এসছে উনি, ওনাকে পেয়েছি সেই ঘটনা সহ। বলতে চাচ্ছিলেন না, এটা হচ্ছে উনি তখন ওই গোরস্থানের দারোয়ান ছিলেন। আমি ওখানে গিয়েছিলাম, ওইখানে গোরস্থানের পাশাপাশি পৌর কবরস্থানের পাশে আরেকটা গোরস্থান ছিল। এটা হচ্ছে ওইখানকার জেনারেল মানুষ যারা আগে সুইসাইড করছে, পোস্টমর্টেম শেষ হয়ে যাচ্ছে, কোনো লাশের কোনো ঠিকানা নেই, সেসব লাশগুলো ওখানে দাফন করা হতো, সব কাটাছেঁড়া লাশ। তো এই 2টা কবরস্থানের দায়িত্বে তিনি ছিলেন 1981 সালে।
তো তখন তো এত বেআরিশ লাশ আসতো না, Right. তো যে কয়টা আসতো সেই কয়টা ওইখানে দাফন করা হতো। কিন্তু এখনকার নিয়ম অনুযায়ী এখন সেখানে মানে গভর্নমেন্ট থেকে পেমেন্ট করে তারপরে দাফন করা হয়। আচ্ছা। এখন আর ওই গোরস্থানটা নাই যেটা আগে বেওয়ারিশ লাশ দাফন করা হতো। ওকে ওকে, ওইটার তো দাম আমরা যেটা করি সেটা হচ্ছে যে তাহলে সেই ঘটনাটা এই ঘটনা দিয়ে শুরু করি, এই না? ঘটনা শুরু। এই ঘটনা দিয়ে শুরু করি। ওকে ওকে, ফাইন ফাইন। তো ঘটনায় চলে যাই। যে ওনার নাম হচ্ছে হাফিজ। উনি 81 সালে না আরো 2 বছর ধরে এখানে ওই দারোয়ানের চাকরি করতেন আর কি। তো জিনিসটা ছিল এরকম যে শিফটিং করে দারোয়ানের চাকরি করতেন তিনি। সকালে কোনো মাসের এক মাস সকালে হতো, আর 1 মাস রাতে হতো। তো রাতে হতো, কিন্তু উনি রাতের বেলা কোনো ধরনের অ্যাবনর্মাল কখনো কিছু ফিল করে নাই, যে 2 বছর তিনি চাকরিরত ছিলেন আর কি। তো তার বাসা ওই গোরস্থান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। এখন আমি তো গিয়েছি রাসেল ভাই ওই জায়গাটাতে। এখন ওই জায়গাটাতে খুব সুন্দর কলোনি, চারিপাশে পুকুর করে রাস্তা করেছে, খুব সুন্দর। তখন এত কিছু ছিল না, তখন প্রচুর দূর থেকে হেঁটে চলে আসতে হতো। আচ্ছা, 4.5 কিলোমিটার 5 কিলোমিটার। ওই আসার পথে একটা বিডিআর এর একটা ঘাটি ছিল, ওইটা ক্রস করে প্রায় 2 কিলোমিটার হেঁটে আসতে হতো। আমি জানি যারা ওই এলাকায় আছেন তারা কিছুটা আন্দাজ করতে পারছেন, তাই? আচ্ছা। তো সেই জায়গা থেকে আপনার যেদিনের ঘটনা সেদিনের মানে যেদিনের ঘটনা ঘটে, এই ঘটনাটা একদিনই ঘটে, হয়তো একদিনই সবকিছু তার চিন্তা ভাবনা আলাদা হয়ে যায় গোরস্থান সম্পর্কে। আমরা জানি যে কবরস্থান অনেক সেফেস্ট জায়গা আমাদের এই হরর সেক্টরটাতে। আমি বলতে চাই কবরস্থান অনেক সেফ জায়গা। তো সেই দিনের ঘটনায় তিনি বাসা থেকে প্রতিদিনই খাওয়া নিয়ে আসতেন যেদিন রাতে ডিউটি থাকতো। তো রওনা দিয়ে দিত তো 7টা 7:30টার দিকে। তো আসার পরে উনি ওনার এই কবরস্থানের সামনে একটা টঙের দোকান ছিল, ওখানে চাটা বিক্রি করতো, চা বানাতো এক লোক। ওইখানকার লিকারের চা ওনার খুব ফেমাস ছিল। তো এসেই উনি 1 কাপ চা খেতে খেতে ও সেই লোকটার সাথে গল্প করছে। তখন রাত 7টা কি 7:30 বাজে। তো শীতকাল রাসেল ভাই অনেক, তো শীতটা সন্ধ্যা থেকেই পড়ে যায়। তো একটা লোক হাত কচলাতে কচলাতে ঘষতে ঘষতে ওই দোকানটার সামনে আসে। মাথার হুডটা সরানোর পরে, মাথার কানটুপিটা সরানোর পর তিনি দেখলেন যে দাঁড়িয়ে একজন ভদ্রলোক ওখানে 1 কাপ চা চাচ্ছে, এবং চার সাথে সাথে বলছে যে আপনারা একটু দোয়া দুরুদ পড়েন, একজন বিজ্ঞ আলেম মারা গেছেন, আপনারা আমার মনে হয় দোয়া দুরুদ পড়লেই ভালো হয়, ওনার লাশ কিছুক্ষণের মধ্যেই এই কবরস্থানে চলে আসবে। ওই মুহূর্তে দোকানে দোকানদার ছিল এবং ওই হাফিজ সাহেব ছিল। তিনি ওই দোকানদারকে বললেন, কি ব্যাপার, কিছু বুঝলেন? ওই লোকটা চলে যাওয়ার পর, ওই লোকটা চা খাওয়ার পর ওখানে আর থাকেনি, চলে যায়, কিছু বুঝলেন? তখন ওই লোক বলে যে আরে অনেক মানুষই তো মারা যায়, বলে গেছে আর কি, থাক, মানুষ মারা গেলে তো আমাদের দায়িত্ব দোয়া দুরুদ পড়া। আসলে যখন আপনি তো সারা রাত দেখবেনই, যখন আসবে আপনি একটু দোয়া কালাম পরে জানাজা পরে কবরটা দিয়ে ফেলে। তো ওই লোকটা নর্মালি ওনার বাঁশি নিয়ে আর টর্চ লাইট, এই টর্চ লাইটটা খুব পাওয়ারফুল, ওনার টর্চ লাইটটা খুবই পাওয়ারফুল, সৌদি আরব থেকে পাঠায় তার ভাই, সৌদি থাকতো তখন। তো তিনি কি করলেন, ওই টর্চ লাইট মারতে মারতে কবরস্থানটা পশ্চিম দিয়ে চলে গেলেন। পশ্চিমে যাওয়ার পরে আবার কবরস্থানের কাছে চলে আসলেন। প্রায় ঘন্টা খানেক পর ওই ঝিঝি পোকার শব্দের সাথে সাথে, আর ওই এলাকায় শিয়াল খুব বেশি, আমি আরেকটা হিন্ট দিয়ে দিলাম এটা কোন এলাকার মানুষ এলাকা হতে পারে, তখন আরো বেশি শিয়াল ছিল। এখনো শিয়াল আছে কিন্তু এক্সটিংক্টের পথে, কিন্তু তখন আরো বেশি শিয়াল ছিল। তো ঝিঝি পোকার শব্দের সাথে সাথে অনেকগুলা পায়ে হেঁটে আসার শব্দ, মনে হচ্ছে যে পাতার উপর পায়ের পাড়া পড়তে পড়তে অনেকের শব্দ। উনি দেখলেন যে প্রায় 100-200 মানুষ এগিয়ে গিয়ে কবরস্থানের ভেতর ঢুকছে, সবাই কান্না করছে। ওনার কাছে মনে হলো যে হয়তো আসলেই কোনো বিজ্ঞ আলেম মারা গেছে। ওই লোকটা এসে বলে যায় আর এখানে লোকজন কান্না করতেছে। তো ওই লোকগুলা ভিতরে ঢুকছে, আর পাশ কাটিয়ে 2টা লোক কবর খুঁড়ে বেরোলো। 2টা লোক কবর খুঁড়ে বেরোলো, তারা খালি গায়ে, তারা মনে হয় অনেকক্ষণ ঘেমেছে। তো কবরস্থানের সামনেই চাপকল আছে, চাপকল দিয়ে ওই লোকগুলা পানি দিয়ে মুখ টুক ধুয়ে আবার কবরস্থানের ভিতরে ঢুকে গেল যারা কবর খুঁড়েছে। আর এখন এই কবরস্থানের ভিতরে ল্যাম্পপোস্ট ছিল আছে, কিন্তু তখন এত ল্যাম্পপোস্ট ছিল না। তো তখন দেখলো যে কয়েকজন হেজাক লাইট নিয়ে আসছে, আর 4 জন লোক, শুধুমাত্র 4 জন লোক একটা লাশ কাঁধে করে নিয়ে কবরস্থানে ঢুকছে। তার পিছনে আরো কয়েকজন লোক, এবং লাশের খাটিয়ার পাশ বরাবর হেঁটে আসছে সেই লোকটা, যে লোকটা চায়ের দোকানে তার সাথে ঘটনা বলেছে। ইন্টারেস্টিং। তো তারা কি করলো, ভিতরে ঢুকে গেল। তো ঘন্টা খানেক পর, কিন্তু তখন পর্যন্ত কোনো ঘন্টা হাফ এন আওয়ার, আধা ঘন্টা পরে তিনি দেখলেন যে টঙের দোকানের পাশ বরাবর পশ্চিম দিক থেকে 16-17টা শিয়াল কবরস্থানের দিকে চেয়ে আছে, তাকিয়ে আছে। তিনি আর ওইখানে তার দায়িত্ব মোটামুটি চোরের থেকে বেশি দায়িত্ব শিয়াল পাহারা দেওয়া। কারণ তিনি বলে যে আমি আসলে দারোয়ান চোরের, কিন্তু শিয়াল পাহারাই দিতাম বেশি, কারণ পুরো কবরস্থান তো ওই শিয়াল কি করতো, কবর খুঁড়ে লাশটা ছিঁড়ে নিয়ে চলে যেত। তো কি করলো, তিনি তো জানেন ভেতরে একটা লাশ ঢুকেছে, সে কি করলেন, ভেতর থেকে কবরস্থানের গেটটা লাগিয়ে দিলেন।
যাতে শিয়ালগুলো ভেতরে ঢুকতে না পারে। আর চারিপাশে প্রায় 14 ফিট দেয়াল, তো শিয়াল মাঝে মাঝে মাটি খুঁড়ে নিচ দিয়ে ঢুকে এই পাশে বেরিয়ে যায়, কিন্তু আশা করি ওই মুহূর্তে কবর দেওয়ার পর তো কোনো ঝামেলা হবে না। তো তিনি ভেতরে ঢোকার পর মানে দরজাটা লাগিয়ে ফিরেই দেখেন যে ভেতরেই অনেকগুলা শিয়াল। এই শিয়ালগুলা ঢুকলো কি করে? আর যে মানুষগুলা 100-2 মানুষ, ভেতরে কোনো মানুষ তেমন একটা মানুষ নাই। ওই 7-8 জন মানুষ যে লাশের পেছনে এসছে তারাই, আর 4-5 জন, মানে টোটাল 12 থেকে 15 জন, কিন্তু তিনি ঢুকতে দেখেছে প্রায় 300 জনের উপরে। কিন্তু কবরস্থানের ভেতরে 12 থেকে 15 জন, হেজাক লাইট চারিপাশে, কবরটার চারিপাশে, আর একটু সাথেই পাকা একটা জায়গা, সেখানে কবরটা মানে লাশটা রাখা, এবং লাশের চারিপাশে মানুষজন লাশের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, মনে হয় লাশের মাথার যে কাপড়টা সেটা খুলে হয়তোবা সবাই দেখছে শেষ মুহূর্তের দেখাটা। আচ্ছা, এটা তার কাছে মনে হলো। তো তিনি টর্চ মারতে পারছিলেন না। প্রথমে শিয়ালের চোখের দিকে টর্চ মেরে ফেলে, তো ওইখান থেকে কয়েকটা শিয়াল এমন ভাবে তার দিকে তাকায় তিনি খুব ভয় পেয়ে যান। ওই লাশের চারিপাশ থেকে কে জানি হাত উঠিয়ে বলে, এই টর্চ মেরেন না। ওইখান থেকে ওই লোকগুলো থেকে এই টর্চ মেরেন না। টর্চ কিন্তু তাদের মুখে মারা হয়নি, মারা হয়েছে শিয়ালের মুখে। এই টর্চ মেরেন না। তো তিনি খুব দোটানায় পড়ে যান, বাইরেও শিয়াল ভেতরেও শিয়াল। তিনি বেরিয়ে গেলে বাইরের গুলা ভেতরে ঢুকে যেতে পারে, আর ভেতরের গুলা তো আধ্যাত্মিক। তিনি বললো যে আমি কি করব, ওখান থেকে একজন লোককে ডাকার খুব ইশারায় চেষ্টা করলাম, কিন্তু কেউ আমার ইশারা দেখতে পেল না, কারণ অন্ধকার চারিপাশে অনেকে। ওই জায়গাটায় হাজাক লাইট, ওনার কাছে কোনো ধরনের লাইট বা কিছু নাই, ওনার হাতে খালি টর্চ লাইটটা আছে। উনি যদি টর্চ লাইটটা মেরে কাউকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, হয়তো বিপদ আরো বেশি হবে। তিনি কি করলেন, গুটি গুটি পায়ে আল্লাহ আল্লাহ করে বিসমিল্লাহ করতে করতে ওই জায়গাটায় চলে গেলেন, যে জায়গাটায় লাশের খাটিয়াটা রাখা, লাশটা রাখা, এবং চারিপাশে ঘিরে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। উনি যেতে যেতে পেছনে ফিরে দেখে যে মানে শিয়ালের যে কিউরিয়াসিটি, যে শিয়ালগুলা কোথায়, দেখে যে শিয়ালগুলা আর কি তখন মাটিতে নেই, সব গাছের উপরে। আচ্ছা, উনি বললেন যে আমি আমি তো এখন এখান
মনে হচ্ছে যে নাই কিছু এখানে। তো এটা দেখে সে মনে করেন যে আর রাখতে পারে না, সে ওইখানে বেহুশ হয়ে যায়, মানে তার আর কিছু মনে নাই। পরের সিন যেটা তার মনে আছে যে সে ওই 16 শহরের স্টেশন মাস্টারের রুমে, এবং তাকে স্টেশন মাস্টার জানায় যে তাকে কিছু মানুষ ওই যখন স্টেশনে পৌঁছাইছে তাকে ওই বগির মেঝেতে শুয়ে থাকতে দেখে নিয়ে আসে টেনে। তো তখন তাকে সে বলে যে কি হয়েছিল, তখন সে বলে যে আমি এরকম এরকম দেখছি। সে তখন নাকি তাকে বলে যে ওই বাচ্চাটা একটা ওখানকার কুলি ছিল আর কি, কুলি বা টোকাই ছিল। তো সে খেলতে খেলতে সামহাও ট্রেনের ছাদে উঠে এবং ট্রেনের ছাদ থেকে সে পড়ে ওখানে মারা যায়, ট্রেনে কাটা পড়ে আর কি। এবং তারপর থেকে নাকি অনেকেই, মানে একলা কেউ থাকলে ওখানে একজন দুজন থাকলেই নাকি অনেকে ওই বাচ্চাটাকে দেখতে পায়। তো এটাই ছিল কাহিনী। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং অনেক চমৎকার লাগলো ঘটনাটি। আমি খুব অধীর হয়ে শুনছিলাম এবং সত্যি চমৎকার ঘটনা, এবং এই ঘটনাটা আমার মনে হয় যে অনেকক্ষণ রেস্ট থেকে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই আপনার ঘটনার জন্য। আমরা আরো একটা ঘটনা বাবু ভাইয়ের কাছ থেকে শুনতে চাই, এবং আপনারা জানেন যে বাবু ভাই ছাড়া কোন স্পেশাল এপিসোড হবে এটা কখনো কল্পনা করা যায় না, এবং আজকেও সেটা আমরা কল্পনা করতে পারিনি। দ্যাটস ওয়াই হি ইজ হিয়ার। এন্ড আমরা চলে যাই বাবু ভাই সেকেন্ড ঘটনায়। বাবু ভাই সেকেন্ড ঘটনাটা কার বা কে পাঠিয়েছে? ঘটনাটা হচ্ছে যে ওর নাম হচ্ছে মেহেদী হাসান তমাল। জি, সে মনে হয় মুন্সিগঞ্জের মানুষ। মুন্সিগঞ্জের একটা কাহিনী আমাকে পাঠিয়েছে, এবং এইটার অনেক আগে পাঠিয়েছিল রাসেল ভাই। আই কুডন্ট সি ইট। আমি আজকে ঘটনা স্ক্রল ডাউন করতে যাই, কয়েকটার মধ্যে একটা পেলাম যেগুলো ভাল লাগতেছিল। কারণ এই ঘটনাটা অনেকটা মানে অলৌকিক একটা ব্যাপার। সে যেটা লিখছে যে এটা মুন্সিগঞ্জ জেলার আপনার সিরাজ দিখান থানা নামে কি মালানগর গ্রামের ঘটনা, অনেক অনেক প্রত্যন্ত একটা অঞ্চলের। এবং সে বলছে যে ঘটনাটা ওইখানে নাকি বেশ আপনার জনপ্রিয়, মানুষ অনেকেই মনে করেছে এটা অলৌকিক কিনা। এটা হচ্ছে যে ওখানকার যে যার কাহিনী বলছে, সে একদিন রাতের বেলা হঠাৎ স্বপ্ন দেখতেছে যে সে তার বন্ধুদের নিয়ে কোথায় আড্ডা দিত আর কি, আড্ডা দিয়ে হেঁটে চলাফেরা করতো। তো স্বপ্নে দেখতেছে যে তারা ঠিকই আড্ডা দিচ্ছে বন্ধুরা, এবং তারা যখন যাচ্ছে রাস্তা দিয়ে, এই সময় একটা হাত উপর থেকে ঠিক আকাশ থেকে এসে তাকে ছোঁ মারার চেষ্টা করতেছে, যেমন করে কোনো পাখি যেমন ছোঁ মারে, লাইক এভাবে ধরার জন্য। এবং তাকে ছোঁ মারছে 2 বার, এবং তাকে যখন ধরতে পারে নাই তখন হাতটা একটু পরে হাত একটা ছিটে আসছে, আকাশের থেকে একটা হাত ছুটকে আসছে, এসে কোন একদিকে পড়ছে, কাইন্ড অফ লাইক উল্কার মতো। এবং সে স্বপ্নের মধ্যে দেখে যে কোথায় পড়ছে। এটাই তার স্বপ্ন ছিল। এবং তার কয়েকদিন পরে সেই লোকটা কি করছে, আপনার বন্ধুদের নিয়ে ঠিকই আড্ডা দিচ্ছিল, উঠে দেখে হঠাৎ করে তাকে, এটা কিন্তু রাসেল ভাই ইংলিশে বলে ডেজাভু। অনেক কিছু কিন্তু আমরা মানে হঠাৎ করে আগে স্বপ্নে দেখি বা একটা আমাদের ভিশনে দেখি, পরে কিন্তু জিনিসটা আমরা হঠাৎ করে রিয়েলাইজ করি এই জিনিসটাই ঘটছে আমার সাথে। একদম। হ্যাঁ, তো এই ডেজাভু নিয়ে কিন্তু অনেক কথা আছে। এই ঘটনাটা আমার সিলেক্ট করার কারণে হচ্ছে এই ডেজাভুর ব্যাপারটা এখানে আছে। তো ছেলেটা যে আর কি আপনার মানে যেটা দেখেছিল, সে হঠাৎ করে সে দেখে যে মানে তার ডেজাভু হয় যে হঠাৎ করে তার সাথে মিলে যাচ্ছে আজকের ঘটনাটা। বিকালে স্বপ্নে যেরকম দেখেছিল সেইভাবে সেই কয় বন্ধুগুলোই আছে, এবং তারা উঠেছে এবং তারা মানে হেঁটে যাচ্ছে, সবকিছু একই রকম লাগছে স্বপ্নের মতো। এবং এই পর্যায়ে সে হঠাৎ করে তখন তার বন্ধুদেরকে বলে কি যে তোরা চলে যা, আমি একটু একটা কাজ আছে, আমি আলাদা যাব। আচ্ছা, এখন তার বন্ধুরা তখন চলে যায় তাকে ছেড়ে, কিভাবে তারা একটু অবাক হয়, চলে যায়। এন্ড পরের দিন তার বন্ধুদের সাথে যখন তার দেখা হয়, তখন সে বন্ধুদেরকে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে একটা সোনালী রঙের হাত, স্বর্ণের হাত। আচ্ছা। এবং যেটা হয়, ও ছেলেরা ছিল স্বর্ণ ব্যবসায়ী, তার ফ্যামিলি কিন্তু স্বর্ণ ব্যবসায়ী ছিল। তো সে একটা স্বর্ণের হাত দেখায়, মানুষের হাতের মধ্যে একটা স্বর্ণের হাত। তো এটা কি, বন্ধুরা জিজ্ঞেস করে এটা কোত্থেকে পেলি? তো বলে, তখন সে ঘটনাটা বলে যে আমি স্বপ্নে দেখছিলাম এরকম, এবং আমি যেদিন তোদের সাথে হাঁটা দিলাম তখন আমি দেখতেছিলাম যে এরকম কিছু একটা মানে সেম জিনিস ঘটছে আমার সাথে। তখনই আমি জিনিসটা অ্যাওয়্যার হয়ে যাই, এবং আমার কেন জানি মনের মধ্যে অন্যরকম একটা ফিল হয়, আমি তোদেরকে চলে যেতে বলি, এবং এই জিনিসটা সেম জিনিসটা আমার সাথে রিপিটেড হয়। এবং আমি স্বপ্নে যেখানে দেখছিলাম যে হাতটা পড়ছে, আমি ঠিক সেখানে চলে যাই দেখি সেখানে একটা স্বর্ণের হাত আছে। আচ্ছা। সো সেটা পাই, এবং তারা নাকি এটা পরীক্ষা করে পরে দেখে আসলে হাতটা স্বর্ণের তৈরি, আসলে হাতটা স্বর্ণের তৈরি, পুরোই স্বর্ণের। এবং এটার ব্যাখ্যা কি বাবা ভাই, কি হতে পারে এটা? এইটার ব্যাখ্যা রাসেল ভাই, আমি আগে যেটা শুনতাম, অনেকে নাকি এরকম গ্রামে স্বর্ণের জিনিসপত্র পেত,
স্বপ্নে দেখাতো মাটির তলে কোথায় মোহর আছে এসে, এই জিনিসগুলো জিনরা করে থাকে। এবং কিছু জিন আছে যারা হচ্ছে আপনার কিপার অফ দিস সোর্ট অফ থিংস, লাইক কিপার অফ দ্য ওয়ার্ল্ড, কিপার অফ দ্য থিংস, তাদের কাছে কিছু সম্পদ থাকে। এখন তারা অনেককে এগুলো দিতে চায় আর কি সামহাও, এবং তাদের সাথে অনেক কোন সোর্ট অফ লিঙ্ক হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে ফ্যামিলি ইনহেরিটেড থেকেও থাকে, হ্যাঁ, সেগুলোর থেকে তারা কিন্তু অনেক সময় এই কাজটা করে, মানুষকে একটা জিনিস পাইয়ে দেয় আর কি, এরকম। আরেকটা ছোট কাহিনী ছিল রাসেল ভাই, হ্যাঁ সেই কাহিনীটা আমরা শুনবো কিছুক্ষণ পরে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, ওকে, এবং তারপরে আমরা আবারও একটা কাহিনী শুনবো। Bhoot FM. The night comes alive with Graminphone. অলরাইট, তো আজকে যেহেতু বাবু ভাইকে পেয়েছি এবং আজকে যেহেতু স্পেশাল এপিসোড এবং আজকে যেহেতু বেশ কিছু অন্য রকমের কাহিনী বাবু ভাই শোনাচ্ছেন, সেই আবারও বাবু ভাইয়ের কাছে যাবো। তবে তার আগে আপনাকে জানাই যে ওয়েলকাম ব্যাক অ্যান্ড ঈদ মোবারক। আপনারা শুনছেন রেডিও ফুড থিয়েটার FM। আমি রাসেল আছির সাথে, আমার সাথে এই মুহূর্তে রয়েছেন আহমেদ বাবু, যিনি আপনাদের অনেক পছন্দের মানুষ। আমার বাবু ভাই মাঝে মাঝে আমার এরকম হয় যে অনেকেই আমাকে ঘটনা পাঠিয়ে তারপরে নিচে লিখে দেন এই ঘটনাটি বলেন বাবু ভাইকে পড়ে শোনাতে। খুব মজা লাগে, সুইট লাগে আমার কাছে খুবই জিনিসটা। হ্যাঁ, তো আজকে আমারও খুব ভালো লাগছে যে আপনি এরকম কিছু ঘটনা পড়ছেন যে ঘটনাগুলো আপনার কাছে পাঠিয়েছে এবং সেই ঘটনাগুলো আপনি সবাইকে জানাচ্ছেন। তো আমার মনে হয় যে যারা পাঠিয়েছেন ঘটনা এবং বাবু ভাই যাদের ঘটনা পড়ছেন তারা অনেক খুশি হবেন, তারা অনেক লাকি, কারণ অনেকেই এই রিকোয়েস্টটা করেন, সম্ভব হয় না, কিন্তু আপনার ঘটনাটা উনি আজকে পড়ে শোনাচ্ছেন। এন্ড বাবু ভাই তো মানে বাবু ভাইয়ের বলার কোনো স্টাইলের কোনো তুলনা হয় না। তো আমরা চলে যাই ঘটনা। ওকে রাসেল ভাই, এই কাহিনীটা পাঠিয়েছিল, এটাও 2016 সালে পাঠানো। আর সামহাও আমি এটা আসলে ওই সময় লুক দেখিনি, কারণ অনেকগুলো এরকম আসে তো আসলে দেখা হয় না সবগুলো। এটা ইভান চৌধুরী নামে একজন পাঠিয়েছিল। আচ্ছা, সে অ্যাকচুয়ালি ফার্স্টে শুরু করেছিল স্যার আই নিড হেল্প, হ্যাঁ, আচ্ছা, এবং তার ফ্যামিলির সাথে কিছু ঘটে যাওয়া কাহিনীর কথা সে বলে যে তার ফ্যামিলিকে 2 বছর ধরে মানুষ ব্ল্যাক ম্যাজিক করে আসছে, হ্যাঁ, এবং এই কারণে তাদের পরিবারের মানে অনেক সমস্যা, শারীরিক, আর্থিক এবং নানা রকম প্রবলেম তারা ফেস করছে। যেমন তাদের বাসায় কিছু কিছু প্রবলেম হতো, যেটা যে রাতের বেলা হঠাৎ করে দেখা যেত রাত্রে 12টার দিকে মানুষের কাশি দিয়ে ঘুম ভেঙে যেত, হ্যাঁ, কাশি দিয়ে ঘুম ভেঙে যেত, এবং দেখা যায় যে আপনার ফ্যান হঠাৎ করে শুয়ে আছে, হঠাৎ করে দেখা যেত বন্ধ ফ্যান চালু হয়ে গেছে। এই ধরনের প্রবলেম তাদের বাসায় প্রায় এই ধরনের কাহিনী হতো। তারপরে যেটা হয়েছে যে তাদের বাসায় মনে হতো যে কেউ চলাফেরা করতেছে রুমের ভিতরে, এবং তাদের যে গাছটা একজন হুজুর নিয়ে আসছিল, হুজুর বের করছে যে তাদের গাছের মধ্যে অনেক তাবিজ, আপনার বিভিন্ন কিছু লেখা টাইপের আরবি হরফে লেখা তাবিজ, বালিশের মধ্যে লেখা তাবিজ, এই ধরনের অনেক কিছু তারা এরকম পাইছে আর কি। তো এটা পাওয়ার পর যে প্রবলেমটা মূলত তাদের হচ্ছে, যেই কারণে সে হেল্পের কথা বলে আর কি লিখেছিল, সেটা ছিল হচ্ছে তার বাবাকে নাকি ব্যাপকভাবে এরকম ক্ষতি করা হয়েছিল, এবং বাবাকে উঠায় ঘুম থেকে, এবং তার বাবা ঘুম থেকে ওঠার সাথে সাথে নাক ডাকা শব্দ থেমে যায়, এবং তার বাবা উঠলে বিছানাতে যেরকম শব্দ হতো ঠিক ওই রুম থেকে বিছানা থেকে উঠে বসছে, সেরকম কচমচ শব্দ করে কেউ উঠে বসছে, মানে কাইন্ড অফ লাইক শব্দগুলো ঠিক তার অ্যাজ ইফ যে ওর বাবা ওই রুমের মধ্যে আছে, আচ্ছা, এরকম একটা শব্দ। এবং এই ধরনের ব্যাপার স্যাপার তাদের সাথে এখনো ঘটে যাচ্ছে। এই কারণেই সে লিখেছিল স্যার আই নিড হেল্প। আমি জাস্ট একটাই বলেছিলাম এই নামাজ কালামের কথাটা, এবং অ্যাকচুয়ালি এই জিনিসটা হয়তো কারিনের কারসাজি, মানে আরেকটা জিনের কারসাজি, তার বাবার সাথে যে কারিন ছিল সেই ঘটাচ্ছে, এটাই আমি বলতে পারি আর কি। ওকে, এটাই হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। বাবু আমরা কি আজকে আরেকটা ঘটনা শুনবো, যেহেতু আজকে ঈদের দিন? ঈদের দিন আর ঘটনা তাহলে আবার বের করে করতে হবে। আমি 3টা ঘটনাই মানে, আচ্ছা 3টা ঘটনা তাহলে শেষ করে ফেলি। তো বাবু ভাই, শেষে আপনার যারা শুনছেন তাদেরকে যদি আপনি কিছু বলতে চান, বা আপনার যদি ঈদ সম্পর্কে, ঈদ রিলেটেড কোনো বক্তব্য থাকে তাহলে সেটা। ঈদ রিলেটেড হচ্ছে, ঈদ তো আমাদের কাছে খুব মজার দিন, বিশেষ করে ধর্ম বর্ণ সব নির্বিশেষে, কারণ ঈদটা আসলে সবাইকে নিয়ে পালন করার দিন, এবং আমরা ছোটবেলার থেকে দেখে এসেছি এখানে অন্য কোনো অবকাশ নেই, আনন্দ ছাড়া আর কিছুরই অবকাশ নেই। তো মানে সবাই খুব আনন্দ করুন, এই দিনটাকে ডাল করবেন না। হ্যাঁ, কারণ আমি শুধু একটা কথা বলবো, মাঝখানে ইন্টারাপ্ট করে তারপরে আপনি আবার বলবেন, সেটা হচ্ছে পরিবারকে সময় দিন। এই ঈদে মানে পরিবার
এটা অনেক ইম্পর্টেন্ট একটা অনেক জিনিস। একটা ইম্পর্টেন্ট জিনিস। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে রাসেল ভাই, অন্য কোনো হলিডেতে কিন্তু আমরা এরকম একটা একটু লম্বা সময় নিয়ে ছুটি পাই না, না পাই না। এবং দেশে সবকিছু একসাথে বন্ধ। বন্ধ। এটা একটা খুব মজার ব্যাপার। হ্যাঁ, খুবই মজার দোকানপাট, এমনকি দেখো এবং মুদির বন্ধ দোকানও খুশি বন্ধ। করার জন্য, খুশি আনন্দ করার জন্য। আনন্দ করার জন্য। এবং ঈদের দিন সন্ধ্যার পরেও যে মানে আমরা যে হেঁটে যে দেখা যাচ্ছে এলাকার টং দোকানের সামনে দাঁড়ালাম, যেটা হ্যাঁ, সাধারণত হ্যাঁ। দাঁড়ানো হয় না, দাঁড়ায় চা খাচ্ছি 3-4 জন বন্ধু পাঞ্জাবি পায়জামা পরে, এটারও কিন্তু আলাদা মজা। আবার খেয়াল করেছেন, আমি প্রথমে মাঝে মাঝে মনে হতো কি, আচ্ছা আমরা তো চা খাচ্ছি, যে টং আলা আছেন হুম। ব্যবসায়ী, ওনার হয়তো খারাপ লাগছে কারণ উনি আজকের দিনেও ডিউটি করছে, কিন্তু ওনার ভিতরে একটা আনন্দ কাজ করে। আনন্দ কাজ করে হ্যাঁ, এবং যে- সে শখে শখে করে। হ্যাঁ, ওটা কিন্তু হ্যাঁ, সে- দোকানটা খুলেছে আজকে, সবাই আসে, এসে আড্ডা দিবে দোকানের সামনে, আরো একটা আড্ডা দেওয়া হবে হ্যাঁ, এবং এবং- পরিচিত মানুষের সাথে কথাবার্তা হবে। এবং এটা অন্যরকম ব্যাপার। তাকে কিন্তু কেউ বাউন্ড করেনি। আমি না। কিন্তু এটা খেয়াল করছি রাসেল ভাই, যে টং এর দোকানে ছোট ছেলে চাকরি করতেছে, তো আমি জিজ্ঞেস করছি কি রে তুই বাড়ি যাস না ঈদে? হ্যাঁ, কয় না। আমি কেন এই যে বাড়ি যাবো কেন, মানে তার কাছে এটা এখানে থাকতেছে এটাই মজা তার কাছে। হ্যাঁ। So সে ঈদের পরে কিন্তু- বাড়ি যাবো। ঈদের পরে সে এনজয় করতেছে এই টাইমটা। ঢাকা শহরের যে এই একটা ফান, ঢাকা বা যে কোনো শহরই হোক, যার যার এলাকায় তো তার মজা। হুম। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব নিজের এলাকায় ঈদ করবে। নিজের এলাকায় ঈদ করবেন, সেটা ঢাকায় হোক, ঢাকার বাইরে হোক, মানে যেখানে হোক। আমি এটা মানে কল্পনা করতে পারি না যে আমার বাসার থেকে দূরে কোথাও আমি ঈদ করছি। সেটাই 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 এটা আসলেই কল্পনা করা যায় না। এটা কিন্তু খুবই মজার একটা ব্যাপার, হ্যাঁ, নিজের এলাকায় ঈদ একদম করা। নিজের এলাকায় ঈদ করাটা এটাই। এবং পুরনো মানুষদের সাথে দেখা হয়ে যায়, অনেক বন্ধু বান্ধব দেশের বাইরে থেকে চলে আসে, হ্যাঁ। সবকিছু মিলিয়ে অন্যরকম একটা ঈদ হয়। এবং বাবা ভাই, ঈদ অনেক ভালো যাক, সুস্থ সেটাই। থাকেন, অবশ্যই এবং রাসেল ঈদের ভাই, পরে thank you. ইনশাল্লাহ আগামী সপ্তাহে যদি আবার সময় থাকে তাহলে আবারও আবার চলে আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ, দেখা দেখা হবে। বাবা ভাই, থ্যাংক ইউ সো Okay, মাচ, thank you so থ্যাংক ইউ। much, রাসেল ভাই। ঈদ মোবারক। আজকের মতো এই ছিল আমাদের আয়োজন, এবং আশা করছি যে আজকের যে ঘটনাগুলো ছিল সেই ঘটনাগুলো আপনাদের অনেক আনন্দ দিতে পেরেছে এবং আপনারা অনেক আনন্দ পেয়েছেন। এবং আজকে সকালে আর কিছুক্ষণ পর, কয়েক ঘন্টা পরে আমরা সবাই নামাজ যাব এবং নামাজ পড়বো, ঈদের নামাজ পড়বো, প্রিয়জনদের সাথে ঈদ পালন করব, প্রিয়জনকে সালাম করব, একসাথে আমরা আজকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব। আপনারা দেখেন যে আপনাদের চারপাশে যে সমস্ত মানুষ আছে তারা সবাই যেন ঈদের আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না হয়। আসুন সবাই মিলে চমৎকার ঈদ কাটাই, এবং ঈদের পরে আবারও কথা হবে ভূত এফএমে এই শুক্রবারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনে থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন। যেতে যেতে বলে যায় আমাদের ইমেল অ্যাড্রেসটি bhutfm@radiofuর্তি.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ অবশ্যই ভুলবেন না আপনার জীবনের সেরা ঘটনা পাঠিয়ে দিতে। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।